হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আমি আর অরিত্র চলে এসেছি। খুব ফ্রিকোয়েন্টলি পডকাস্ট আসছে আমাদের অরিত্র চ্যানেল থেকে। জিও পলিটিক্যাল পডকাস্ট গুলো আসছে। সিনেমা রিলেটেড তো আমরা অনেকদিনই করছি, বাট আজকে আমি বলবো একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। সেটা হচ্ছে যে আমরা 2026-এ জানি যে উই আর লিভিং ইন আ নিউ ওয়ার্ল্ড অর্ডার, যেখানে যে গ্লোবাল ল্যান্ডস্কেপটা আছে সেটা চেঞ্জ হচ্ছে, এবং কোথাও গিয়ে এআই চলে আসছে, কোথাও গিয়ে আপনি এরকম একটা জায়গায় চলে যাচ্ছেন যে যেখানে আপনার চিরাচরিত যে ধারণাগুলো আছে সেখান থেকে বেরিয়ে এসে কোথাও গিয়ে একটা অ্যাডপ্টেবিলিটির দরকার। আমার থেকে মনে হয় অরিত্র এই বিষয়ে বেটার কোয়ালিফাইড। অরিত্র ম্যানেজমেন্ট নিয়ে পড়েছে, আপনারা সবাই জানেন, ওর মুভি রিভিউ সাইটটা আপনারা সবাই দেখেন। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো অরিত্র, তুমি আমাকে বলো, ধরো আমি 2018-এ গ্রাজুয়েশন করেছিলাম, তারপর থেকে এই যে লাস্ট কিছু বছরে মানে মার্কেটটা কিভাবে চেঞ্জ হয়েছে। আমি জব মানে পুরো মার্কেটটার কথাই বলছি, দ্য এডুকেশন, দ্য জবস, এভরিথিং। দেখো, ব্যাপার হচ্ছে আমার মনে হয় যে রিসেন্ট পাস্টে মানে দেখো এআই ইজ আ নিউ থিং, ঠিক আছে। বাট তার আগেও কিন্তু মার্কেটটা, এই এআই এর অ্যাডভান্সমেন্টটা হওয়ার আগেও যে মার্কেটটা খুব ভালো ছিল সেটা কিন্তু নয়। আমরা দেখছিলাম আর কি বিভিন্ন জায়গায় লে অফস বলো বা কিছু। তো অ্যাকচুয়ালি এই সার্ভিস বেসড যে ইন্ডাস্ট্রিটা আমাদের এখানে আছে, যেহেতু আমি এই সার্ভিস বেসড ইন্ডাস্ট্রিতেই আছি, তো সেটা তো যেহেতু অন্য ইকোনমির ওপর প্রচন্ড বেশি ভাবে ডিপেন্ডেন্ট, তো তাদের ইকোনমিতে কিভাবে কি অপারেট করছে তো তার উপর অনেকটা জিনিস আসে। তো এই জিনিসটা লাস্ট বেশ কিছুদিন ধরেই প্রবলেমের মধ্যেই আর কি দেখা যাচ্ছিল আর কি। লাস্ট 2 বছরই বলা যেতে পারে, 2024 অনওয়ার্ডস এই জিনিসটা হচ্ছে। তো মার্কেটের অবস্থা খারাপ, এবং তারপরে যখন থেকে এআই চলে এসছে এখন তো রিক্রুটমেন্ট একবারেই হচ্ছে না। এবং লেট মি টেল ইউ দ্য ফ্যাক্ট, মানে যে কোম্পানিজ গুলো ম্যাক্সিমাম মাস রিক্রুটমেন্ট করতো তারা যদি করছেও, আপনার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে করছে, বাট লে অফসও করছে অ্যাট এ টাইম। এবং এখন সবাই এই শর্ট টার্ম এমপ্লয়মেন্ট করবে আর কি। মানে যে ধরো নিচ্ছেও, রিক্রুট করছো, আমি নাম বলছি না কারোরই, বাট তারা আর কি বড় জোর তোমাকে 1 বছর কি 2 বছর রাখবে। এবং দ্যাট ইজ হাউ দ্য সিস্টেম ইজ। মানে মানে তুমি চাইলেও আর কি, মানে তুমি প্রচন্ড ভালো কাজ করলে কি লয়্যালটি দেখালেও যে তোমাকে রেখে দেবে, সেরকম কিছু নয় আর কি। তো যাতে আর কি খুব কম টাকায়, কারণ আপনারা জানেন যে ফ্রেশার যারা ঢুকবে তাদেরকে অনেক কম টাকায় কাজ করানো যায়। তো ওয়ান্স ইট ইজ ডান, আবার একজন মানে তার মাইনেটা যেই একটা সার্টেন স্ল্যাবের উপর চলে যাবে তখন তাকে সরিয়ে দিয়ে আরেকজন। তো এখন আর কি এরকম ওই হায়ার এন্ড ফায়ার টাইপের আর কি একটা ফরম্যাট আর কি চালু হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা চারিদিকে। তো দ্য জব মার্কেট ইজ নট গুড এট অল, মানে ইজ নট রাইট নাও ইন এ গুড শেপ। আচ্ছা অরিত্র, তুমি একটা কথা বললে, একটা জিনিস মেনশন করলে যে বোথ অফ আস আর পার্ট অফ দ্য সার্ভিস বেসড ইকোনমি, যেটাকে সার্ভিস সেক্টর আমরা বলি। আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং কোনোদিনই লার্জ স্কেলে হয় না, আর অ্যাগ্রেরিয়ান, দ্যাট ইজ কমপ্লিটলি আ ডিফারেন্ট থিং। এই যে সার্ভিস বেসড ইকোনমি যেটা, তোমার কি মনে হয়, আমি ওকে ডাইরেক্ট কোয়েশ্চেন করছি, আর ইন্ডিয়ানস টু অবসেসড উইথ হোয়াইট কলার জবস? কারণ আমরা দেখেছি আমাদের কাছে একটা সম্মানীয় প্রফেশনের একটা ডেফিনেশনই হচ্ছে যে আমি কোনো আইটি, কোনো সরকারি চাকরি, যদি সরকারি চাকরি না হয় আমি কোনো একটা বড় আইটি ফার্মের এসি ঘরে গিয়ে কোনো কিউবিকালে বসবো। দ্যাট কনস্টিটিউটস অ্যাজ আ রেসপেক্টেবল জব। এবং অন্যান্য যে জব যেগুলো আছে, দেখো একটা অর্থ রোজগারের তো বিভিন্ন রকম পন্থা হতে পারে, বিভিন্ন রকম প্রফেশন হতে পারে। তো কোথাও গিয়ে আমরা কি মানে এইরকম একটা কন্ডিশন হয়ে গেছি যে একমাত্র হোয়াইট কলার ডেস্ক জব, কিউবিক্যাল জব যেগুলো, সেগুলোই একমাত্র রেসপেক্টেবল জব, এবং তার বাইরে লোকে আর ভাবেই না। আমি অ্যাকচুয়ালি এটাই তোমাকে বলতে যাচ্ছিলাম, মানে তোমার ভিউ পয়েন্ট আমি জানতে চাইবো, আমারটা আগে বলে দিচ্ছি। তুমি দেখবে যে গভর্নমেন্ট জবের প্রতি মানুষের এতটা অবসেশন, বাট যেখানে গভর্নমেন্ট জব কিন্তু অত নেই, অ্যাম্পেল অ্যামাউন্ট নেই। যত লোকে অ্যাপ্লাই করে, যত লোকে যে কোনো পোস্টে, সেটা রেলওয়েজ হতে পারে, সেটা যে কোনো পোস্ট, সেখানে যখন একটা মানে সিট বেরোয়, তুমি সিট অনুযায়ী অ্যাপ্লিকেশনের রেশিওটা দেখবে, ইট ইজ লাইক ইমেন্স, ঠিক আছে। এবং তুমি যে কোনো জায়গায় পরীক্ষা দিতে যাবে, আমি যে কটা সরকারি চাকরির পরীক্ষা দিয়েছি, ঠিক আছে, সেখানে যখনই গেছি দূর দূরান্ত থেকে প্রচুর ছেলে মেয়ে আসছে। এবং ব্যাপারটা হচ্ছে কি, যে আমি আমি এটা নিজে মনে করি, আমি যে শেয়ার করছি আর কি, যে আমিও অনেকগুলো পরীক্ষা দিই, ধরো কোল ইন্ডিয়ার পরীক্ষা দিয়েছিলাম আমি, ঠিক আছে। আমি দিয়েছিলাম জুনিয়র ইঞ্জিনিয়ার, দিয়েছিলাম এসএসসি জেই, যেটা সেটা দিয়েছিলাম। তো এবার ব্যাপার হচ্ছে কি, আমার এসএসসি জেই জেনারেল নলেজের পার্টিকুলার সেকশনটার জন্য দুবারেই হয়নি। বাট আমার ইলেকট্রিক্যালের যে পেপারটা ছিল তাদের মার্কস ভালো ছিল, এবং এমনি যে অ্যাপটিটিউড ছিল সেটাতেও হয়ে গেছিল, বাট এটা সেকশনাল কাট অফ থাকে।
আমি জানি না এখন চেঞ্জ হয়েছে কিনা, আই এম টকিং অ্যাবাউট ফিউ ইয়ার্স ব্যাক। তো সেই কারণে আমার হয়নি, বাট আমার কাছে অল্টারনেটিভ প্ল্যান ছিল যে আমি এর পরবর্তীতে কি করব, ঠিক আছে। অ্যান্ড আই ওয়াজ ডুইং ইউটিউব এট দ্যাট টাইম, আই ওয়াজ ওয়ার্কিং অলসো, অ্যান্ড তার সত্ত্বেও আমি মানে প্রিপারেশন করে, কারণ আমি মনে করি যে পড়াশোনার মধ্যে থাকা উচিত, তো আমি সেই জন্য পড়তাম এবং অ্যাপিয়ার করতাম। তো সেখানে আমার অনেক মানুষের সাথে দেখাও হতো আর কি পরীক্ষা দিতে গিয়ে, বলতো যে আরে তুমিও এসছো পরীক্ষা দিতে, আমি যে হ্যাঁ, তাতে কি হয়েছে। তো এরকম হয়েছে, বাট আই অলওয়েজ হ্যাভ আ প্ল্যান বি অ্যান্ড সামথিং, ঠিক আছে। তো যদি তোমার হচ্ছে না এবং তুমি ভাবো যে আমি আমি এই কিছু কিছু আমার বন্ধুদের দেখেছি, দে আর অবসেসড। আমার একটা বন্ধু আছে, কেভি থেকে পড়াশোনা করেছে, হি ইজ ভেরি গুড, মাস্টার্স করেছে ইকোনমিক্স নিয়ে, কিন্তু এত অবসেস, বছরের পর বছর বেরিয়ে যাচ্ছে, হি ইজ অনলি প্রিপেয়ারিং অ্যান্ড প্রিপেয়ারিং, এখন অব্দি ক্র্যাক হচ্ছে না, ঠিক আছে। এবার ফিনান্সিয়াল প্রবলেম এসে যাচ্ছে, বাবা মার বয়স হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, বুঝতে পারছো, রিটায়ার করে গেছে বাবা, অনেকদিনই হয়েছে রিটায়ার করে গেছে, তো এখন টিউশন পড়াচ্ছে, এবং তুমি জানো যে টিউশনের মার্কেটেরও এখন অবস্থা খুব একটা ভালো নয়। তো সবকিছু মিলিয়ে না, মানে এই যে একটা অবসেশন গভর্নমেন্ট, মানে পার্টিকুলারলি গভর্নমেন্ট জবের প্রতি, এটা আমি প্রচুর লোকের দেখেছি, এবং তুমি সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিডিওস দেখতে পেয়ে যাবে যেখানে না লোকে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, ঠিক আছে, বই ফই ছুড়ে ফেলছে যে আমি 5 বছর ধরে প্রিপেয়ার করছিলাম, কোনো এক্সাম আমার হয়নি, লাগেনি। তো আমার মনে হয় না সবসময় মানে নিজের লাইফটাকে গিভ আপ করে দিও না, যে সবকিছু ছেড়ে আমি খালি ওই একটার দিকেই মানে খালি করে আছি। অলওয়েজ হ্যাভ আ প্ল্যান বি, যে এটাতে আমার হচ্ছে না, লেটস ট্রাই সামথিং এলস। তো এটা একটা জিনিস। এবং ডেফিনেটলি হোয়াইট কলার জবের প্রতি তো একটা আমাদের অবসেশন আছে, সেটা তো আমাদেরকে এইভাবেই তৈরি করা হয়, ম্যানুফ্যাকচার করা হয়, সেটা স্কুল বলো, কলেজে বলো, ঠিক আছে। আমি এডুকেশন মানে যে সিলেবাস, যে কারিকুলাম, সেটা তো আছেই প্রবলেম, সেটা তো একদিক। বাট আমাদেরকে ছোটবেলা থেকে এইভাবেই কিন্তু গ্রুমিং করা হয়, বাড়িতে বাবা মা থেকে শুরু করে, স্কুলের টিচার থেকে শুরু করে, সবাই আমাদেরকে ওই অ্যাসপিরেশনাল ভ্যালুটা দেয় যে এইটাই হচ্ছে। আর বাকি কোনো অ্যাকচুয়ালি কি বলতো, তাদেরকেও পুরোপুরি ব্লেম করা যাবে না, তখন তারা যে দুনিয়াটা থেকে এসছে সেটা এতটা ওপেন আপ ছিল না, ইন্টারনেট ছিল না, তো এত রকমের ব্যাপারে জানতো না তারা। তো সেইখান থেকে তাদের একটা খুব মায়োপিক ওয়ার্ল্ড ভিউ আছে, এবার সেটাই তারা আমাদেরকে শিখিয়েছে। এবার সেখান থেকে আমরা, ইন্টারনেট ইজ আ রিসেন্ট থিং, ইন্টারনেট মাস লেভেলে পেনিট্রেশন ইজ লাইক 10 year থিং, 10 বছর হয়েছে। তো সেটার ভিত্তিতে তো আমি পুরো জেনারেশন কি জেনারেশন, বুঝতে পারছো তো। তো সেই একটা ব্যাপার আছে, সরকারি চাকরিকে একটা ইম্পর্টেন্স দেওয়া হয়, বা হোয়াইট কলার জবকে একটা রেসপেক্টেবল দেখা হয়, সেটা তো একটা আছেই মাথার মধ্যে। এবং বাই দ্য ওয়ে আমি তোমাকে বলছি, একটা আমি সার্ভে পড়ছিলাম, আর্টিকেল পড়ছিলাম, এটা আমি বেশ 1-1.5 বছর আগের কথা বলছি। তো দেখা যাচ্ছে যে ধরো একটা ছেলে একটা আইটিতে কাজ করে ফর এক্সাম্পল, এবং হি আর্নস এক্স অ্যামাউন্ট, তার বাড়িতে যে কাজ করছে দ্যাট পারসন অ্যাজ আ হোল, মানে মানে পুরো ফ্যামিলির ইনকাম অনুযায়ী ওই ছেলেটার থেকে বেশি ইনকাম করছে। বিকজ তুমি দেখবে এই যে যারা ধরো সোশ্যাল স্ট্যাটার নিচের দিকে আছে, তাদের ফ্যামিলিতে 3-4 জন আর্নিং মেম্বার, এবং প্রত্যেকে নিজের নিজের মতো কিছু না কিছু কাজ করছে, এবং প্রত্যেকের ইনকামই বাড়ির মধ্যে আসছে। এবং তুমি যদি ওটাকে অ্যাডাপ্ট করো, তুমি দেখবে যে একটা হোয়াইট কলার জব করে যে ধরো 40-50 thousand যাই রোজগার করছে, তার থেকে বেশি ইনকাম হয়ে যাচ্ছে, মানে সেটার থেকে বেশি, এবং দ্যাট ইজ নট আ ট্যাক্সেবল ইনকাম অলসো, তাকে ট্যাক্সও দিতে হচ্ছে না, তারটা পুরোটাই সে ক্যাশে পাচ্ছে। তো অ্যাকচুয়ালি কিন্তু তুমি দেখবে যে ওই ওই লোকেদের হাতে প্রচুর ক্যাশ আছে, ওই জন্য তুমি দেখবে, মানে আমি এটা কোনোভাবে কাউকে ছোট করছি না, আমি তোমাকে রিয়ালিটি বলছি, এই আর্টিকেলটা পড়েছিলাম এবং তারপরে আমি অবজার্ভও করেছি। তুমি দেখবে যে বস্তি এরিয়া, কিন্তু দে হ্যাভ এসিজ, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, অল কাইন্ড অফ অ্যামিনিটিস, যেটা তুমি এক্সপেক্ট করছো যে একটা 2 BHK ফ্ল্যাটের মধ্যে থাকবে, সেগুলো সবই কিন্তু ওদের কাছেও রয়েছে। এবং এটা আমি তোমাকে খুব মানে, ধরো লোক্যালিটিটা খুব খারাপ, ঠিক আছে, মানে খুব ভালো একটা জায়গা নয়, মানে পশ লোকেশন নয়, বাট ইউ উইল ফাইন্ড দোজ অ্যামিনিটিস। এবং আমি রাস্তায় যেতে যেতে অবজার্ভও করেছি, বা আমি কিছু লোকেদের সাথে ওই আর্টিকেলটা পড়ে তখন একটা ইন্টারেস্ট হয়েছিল বলে কথাও বলেছিলাম, এন্ড আই ফাউন্ড দ্যাট যে হ্যাঁ, প্রত্যেকটা, এবার সেটাও প্রত্যেকটা স্টেট অনুযায়ী, মানে ধরো একটা বম্বেতে একটা হাউস হেল্প সে যা ইনকাম করবে, ওয়েস্ট বেঙ্গলে সেটা করবে না, স্বাভাবিক ব্যাপার। তো সেইটা স্টেট ওয়াইজ আলাদা, বাট দে আর আর্নিং মোর। এবং সেখানে কিন্তু তারা কোনো চাকরির মধ্যেই কোনো রকম যেহেতু তাদের কোনো কাজের ভেদাভেদ নেই, যেটা তুমি বলছিলে, এই জিনিসটার উপর একটা আর্টিকেল আছে, আমি আর্টিকেলটার লিঙ্কটা যদি আবার খুঁজে পাই আমি তোমাকে পাঠাবো, পড়ে দেখো, খুব ইন্টারেস্টিং। না, অরিত্র এখানে অনেকগুলো খুব ইম্পর্টেন্ট কথা বললো। প্রথমত অরিত্র যেটা বললো, যে অরিত্র যখন গভর্নমেন্ট জবের প্রতি যে অবসেশন, বা শুধু গভর্নমেন্ট জব আমি বলবো না, যে একটা হোয়াইট কলার জবের প্রতি যে অবসেশনটা অরিত্র যখন করেছিল, তখন অরিত্রর প্ল্যান বি ছিল যে হি হ্যাড অ্যান এস্টাবলিশড ইউটিউব চ্যানেল, হি কুড হ্যাভ ভেঞ্চার্ড ইনটু আদার থিংস। যাদের ধরো প্ল্যান বি নেই, যাদের কিছুতে ফল ব্যাক করার নেই, তারপরেও
তারা এই যে বছরের পর বছর, আমি নিজের বন্ধু বান্ধবদের দেখেছি, মানে পরীক্ষা দিয়েই যাচ্ছে, কোনো সময় হয়তো যে কাট অফ মার্কস আছে তার খুব কাছাকাছি এসছে, এরকমও হয়েছে, যেহেতু রিজার্ভেশন এইসবের গল্পও আছে। তো হয়েছে মানে বছরের পর বছর, এবং ধরো আইল বি টার্নিং 30 ইন আ কাপল অফ মান্থস। তো আমি এই এজ ব্র্যাকেটটার কথা বলছি, 29-30-তে দে আর স্টিল টেকনিক্যালি আনএমপ্লয়েড, হয়তো কিছু টিউশন করছে বা কিছু করছে, বাট একটা প্রপার মানে যেটা আমরা প্রফেশন বলি, পেশাগত রোজগার, সেই জায়গায় এখনো যেতে পারছে না। এই যে সোশ্যাল কন্ডিশনিংটা অরিত্র, দেখো তুমি যে কথাটা বললে আমি আমি বাই অ্যান্ড লার্জ এগ্রি করি, যে আমরা আগের জেনারেশনকে পুরোপুরি দোষটা দিয়ে দিতে পারি না, যে তাদের সেই এক্সপোজার কম ছিল, ইন্ডিয়া ওয়াজ আ পুয়ার কান্ট্রি, এবং মানুষের কোথাও গিয়ে লাক্সারির থেকে সেফটিটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছিল, এবং সরকারি চাকরি গেভ ইউ দ্যাট সিকিউরিটি, বা হোয়াইট কলার জবস ইন জেনারেল। আগে তোমার মনে থাকবে পিএসও প্রচুর ছিল, পিএসও জব যেগুলো কোল ইন্ডিয়া, বিএসএনএল, পিএসও জব, গভর্নমেন্ট জবস আর সিন এজ সিকিউর। তো সেখান থেকে আসছে মানে এই হোয়াইট কলার জবের প্রতি অবসেশনটা। বাট ইন্টারনেট ভালো রকম পেনিট্রেশন মোটামুটি আর্লি 2010, মিড 2010 এর সময় থেকে হচ্ছে। এখন এআইও চলে এসছে, দ্য অ্যাভেলেবিলিটি অফ ইনফরমেশন যেটা আগে সমস্যা ছিল সেটা এখন নেই। তারপরেও এই যে হোয়াইট কলারের বাইরে আমি কিছু করব না, এই জিনিসটা মানুষ কেন অ্যাভয়েড করতে পারছে না? আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি। আই নো সামওয়ান হু ইজ আ ওয়েল্ডার ইন আমেরিকা, ঠিক আছে? এবং ওয়েল্ডিং পৃথিবীর বেশিরভাগ দেশে একটা রেসপেক্টেবল প্রফেশন, যেখানে প্রচুর টাকা লোকে রোজগার করে, বিকজ ফর ম্যানুফ্যাকচারিং ইউ নিড স্টিল, তাই না? যে কোনো ক্ষেত্রে। এবার আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং ও কম হয়, সেটা একটা অন্য বিষয়। এবং এখানে তুমি যদি, আমি অনেককে বলতে দেখেছি এই কথাটা, আমি ওয়েল্ডিং এর এক্সাম্পলটাই দিয়েছি, কোট আনকোট মিস্ত্রির কাজ, দিস ইজ দ্য রেসপন্স আই গেট, মিস্ত্রির কাজ। এই যে মানে এই পিজিআর হোল্ডিংটা থেকে আমরা বেরোতে পারছি না, কারণ বিকজ আ লট অফ হ্যাজ টু ডু উইথ দ্য লাইক হাউ ইউ আর কন্ডিশন টু বিলিভ দ্যাট এই জবটাই, এই হোয়াইট কলার, তুমি কিউবিকালে বসবে একটা এসি করে, এটাই রেসপেক্টেবল জব। এটা কেন আমরা মানে ছাড়িয়ে উঠতে পারছি না কেন? আমি আগের জেনারেশনকে ব্লেম না করেই বলছি, ইভেন ইন মডার্ন জেনারেশন। তোমার কি মনে হয়? তুমি তো 5টা লোকের সাথে মেশো। না, আমার মনে হয় ওইটা না, মানে একটা ডিএনএ এর মধ্যে রয়ে গেছে, বুঝলে তো? ওটা অত সহজে যাবে না, মানে একটা জেনারেশনে হঠাৎ করে এই 10, আমি যেটা বললাম না যে লাস্ট 10 বছরে এই জিনিসটা যাবে না, যেটা তুমি ছোটবেলা থেকে কন্ডিশনড হয়েছো। মানে আমি তোমাকে, আমি নিজেরই একটা খুব, মানে আমি নাম তো বলবো না অবশ্যই, কি হয়েছে আমার একজন পরিচিত, তো সে বিটেক করেছিল, সে আই থিঙ্ক 2016 পাস আউট, ঠিক আছে? এবং তারপরে তো প্লেসমেন্টে সেইভাবে খুব একটা ইন্টারেস্টেড ছিল না, তো প্লেসমেন্টে বসেনি। তো তারপরে হি ওয়াজ প্রিপেয়ারিং ফর গেট বলে একটা এক্সাম আছে, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য, এমটেকও করতে পারো বা চাকরিও হতে পারে, তো দুটোর জন্যই লাগে। তো গেটের জন্য হি ওয়াজ প্রিপেয়ারিং। তো ওর বাবা আর কি সরকারি চাকরি করতো সেই সময়, মানে ইলেকট্রিক সাপ্লাইতে আর কি চাকরি করতো, সিএসসি নয়, ডাব্লিউবি, যেটা মানে স্টেট বোর্ড আর কি, ডাব্লিউবিএসসিডিসিএল এ। তো সেখান থেকে তো ভালো একটা ইনস্টিটিউটে ঢুকে সেখানে প্রিপারেশন শুরু করে। তো দুবার দেয়, বাট ওর কাট অফ ক্লিয়ার হয় না দুবারই। এরকম নয় যে পড়েনি, পড়েই করেছে, বাট হয়নি কোনো কারণে। দেন হি স্টার্টেড প্রিপেয়ারিং ফর গভর্নমেন্ট জব, দিচ্ছে এইটা ওটা দিচ্ছে, হচ্ছে না। তো একটা বড় গ্যাপ হয়ে গেল। তো তারপরে হি ওয়াজ সিটিং, এবার মাঝে তো গ্যাপ হয়ে যাচ্ছে। এবার তুমি জানো এটা প্রত্যেকে খুব ভালো করে, যে তোমার যদি অনেকদিন গ্যাপ হয়ে যায় এবং তারপর তুমি হঠাৎ করে চাকরি খুঁজতে বেরো, সব থেকে প্রথম তোমার কোয়েশ্চেনটা ইন্টারভিউতে এটাই করবে যে তুমি এত বছর কি করছিলে, এবং সেখানে এই আনসারটা যে আই ওয়াজ প্রিপেয়ারিং ফর সামথিং ইজ নট গোয়িং টু হেল্প ইউ, ঠিক আছে? তো সেখানে সেটাও মানে প্রাইভেটের চেষ্টা করছিল, সেটাও কিছু ভাবে হচ্ছিল না। তো তারপরে ও এমবিএ তে এনরোল করলো, খুব একটা হাইফাই কলেজ থেকে নয়, একটা মোটামুটি কলেজ থেকে এমবিএ করে। দেন এমবিএ শেষ হলো, এবার এমবিএ প্লেসমেন্টেও কোনো চাকরি সিকিউর করতে পারলো না। এমবিএ প্লেসমেন্টে ওর কোথাও হলো না চাকরি, অনেকগুলো ইন্টারভিউ দিল, কিছুতেই হলো না। এবার এরকম একটা সময়, এটা আমি তোমাকে 2 বছর আগের কথা বলছি, প্রায় 2 বছর আগে। তো ওর যখন আর কিছু প্লেসমেন্ট হলো না, তো আমার এর আগে একটা ওয়াগনার গাড়ি ছিল, তো আই ওয়াজ ওটা সেকেন্ড হ্যান্ড ছিল, তো আই ওয়াজ প্ল্যানিং টু সেল ইট। আমি ভাবছিলাম যে এটা নতুন গাড়ি নেব।
তো আমি ভাবলাম যে আমি ওকে বললাম, তো হি ওয়াজ ভেরি ক্লোজ টু মি, তো আমি ওকে বললাম যে দেখো একটা কাজ করি, যে ইয়েলো বিজনেস প্লেট যেটা হয় ওই বিজনেস প্লেট নিই, তাহলে একটু বেশি টাকা পড়ে, তো আমি ওটা নিচ্ছি, আমি তোমাকে গাড়িটা দেবো, তোমাকে আমাকে কিছু দিতে হবে না, ঠিক আছে? তুমি চালাও, তুমি চালাতে জানো গাড়ি, তুমি চালাও, এন্ড তুমি টাকা তোলো, তুমি জাস্ট আমার যে ইএমআইটা মান্থলি হচ্ছে সেই টাকাটা খালি দিয়ে দাও, ঠিক আছে? আমি একটা ডাউন পেমেন্ট করবো, আর ডেফিনেটলি একটা তো ইএমআই হবে, তো সেই ইএমআইটা তুমি দিয়ে দিও, এন্ড বাকি এই যে টাকাটা থেকে যাবে, আমরা মোটামুটি একটা ক্যালকুলেশন করেছিলাম, এই টাকাটা তুমি রেখে দিও। এন্ড তুমি দেখো, এটা যদি তুমি গাড়ি, ঠিক আছে, তুমি চালাচ্ছ নিজের টাইম অনুযায়ী, তুমি চালাতে পারবে, তোমার ইনকামও ভালো, ঠিক আছে, সব দিক থেকে ভালো জিনিসটা। আর তোমার যেদিনকে নিজের পার্সোনাল ইউজে লাগবে তুমি গাড়িটা ইউজ করতে পারো, সবকিছু করতে পারো। বাট কোনো আমি পজিটিভ রেসপন্স দেখলাম না। আমি দেখলাম যে না, হি ওয়াজ নট হ্যাপি, যে আচ্ছা, না সেটাও কি এটা করবো। স্টেটাস কেন্দ্রিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আমি ইঞ্জিনিয়ারিং করেছি, আমি এমবিএ করেছি, আমি কি করে ক্যাব চালাবো, বুঝতে পারলেন তো? তো এবার আমি তখন দু একবার, দেখো আমি তো কাউকে ফোর্স করতে পারি না, স্বাভাবিক ব্যাপার, তার মা বাবা আছে, এ আছে, তো আমি এক দুবার ওটা নিয়ে বললাম, তো দেখলাম যে হি ওয়াজ নট ইন্টারেস্টেড, তো আমি ব্যাপারটা ছেড়ে দিলাম। তো তারপরে তো আমি গাড়ি কিনেছি, সেটা অন্য ব্যাপার, ছাড়ো, সেটা আমি নর্মাল প্লেটেই কিনলাম। তুমি তারপরেও, সো হি অ্যারাউন্ড লাইক মোর দেন 6-8 মান্থস হি ওয়াজ আনএমপ্লয়েড। ফাইনালি এখন একটা জায়গাতে চাকরি করছে, কিন্তু সেখানে যে স্যালারিটা পাচ্ছে দ্যাট ইজ ভেরি লেস, এবং বাড়ি থেকে এতটাই ডিস্টেন্স যে পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে যেতে আসতে যে খরচাটা হয়, মানে দ্যাট টেকস অ্যাওয়ে লট অফ মানি, বুঝতে পারলে তো? মানে এবং নেট যতটা আর্নিংটা কম। হ্যাঁ, মানে হাতে যে নেট আর্নিংটা আসছে সেটা খুবই কম, তার থেকে অনেক বেশি টাকা কিন্তু ক্যাবে হতো, কিন্তু ওই যে যেহেতু একটা স্টেটাস ওইটা মাথায় আছে, তাই জন্য হলো না। তো এইটা আর কি, মানে এটা আমি নিজে একদম চোখের সামনে থেকে লাইভ দেখেছি, এবং আরো একজন আমার মানে একটু দূরের একজন রিলেটিভ, তার ক্ষেত্রেও আমি সেম সেম ঘটনা, মানে গাড়ি চালাতে বলা হয়েছিল, হি ইজ নট গোয়িং টু ডু দ্যাট, বিকজ মানে কোট আনকোট সে মনে করে না যে জিনিসটা মানে ঠিকঠাক আর কি। অথচ এবার দেখো, এবার আমি আরেকটা জিনিস তোমাকে বলছি, এটা একটা ফ্লিপ সাইডটা। আমি একদিন, খুব ঠান্ডা ছিল, আমার একটু শরীরটাও খারাপ ছিল, আমি পার্ক স্ট্রিট যাচ্ছিলাম, তো আমি একটা ক্যাব করেছি, তো ক্যাবটা আমাকে নিয়ে গিয়ে পার্ক স্ট্রিটে নামাচ্ছে, তো আমি অনেক সময় মানে ক্যাব যিনি চালাচ্ছেন তার সাথে ইন্টারঅ্যাক্ট করছি। তো আমিও সেই বলি। ভদ্রলোক আমাকে বলছেন, তো সেই ভদ্রলোক আমাকে একটা দারুণ কথা বলছে, বলছে যে আমি দাদা এই হোটেলটায় কাজ করতাম। আমি বললাম তাই? বলছে হ্যাঁ, আমি এখানে 7 বছর কাজ করেছি, তারপরে কোভিড এর সময় জানো তো তুমি, হসপিটালিটি সেক্টরের প্রচুর খারাপ অবস্থা হয়েছিল, তা আমার চাকরি চলে গেছিল, তারপরে আমি প্রথমে আর কি একজনের হয়ে গাড়ি চালাতাম, তারপরে আমি নিজের গাড়ি কিনেছি, তো ওয়াগনার একটা নতুন ছিল। আমি বললাম বাহ, ভালো। তো দিয়ে কি বলছে না, ওর কি রেসপন্স, বলছে স্যার আপনাকে সত্যি কথা বলবো, আমি ওই যে 7টা বছর চাকরি করতাম হোটেলে, আমার অ্যাকচুয়ালি 7টা বছর লাইফের আমি নষ্ট করেছি, আমি কত কম টাকা রোজগার করছি, আমি এখন বেশি ইনকাম করছি, এবং আমি ওর নিজের টার্মসে ইনকাম করছি, এন্ড আই এম ভেরি হ্যাপি। এটা আমি ওর লোকটার কাছে নিজে শুনেছি, ও নিজে বলছে লোকটা। তো এই জিনিসও আমি শুনেছি আর কি। আচ্ছা অরিত্র, তুমি এই যে অ্যাডপ্টেবিলিটির কথাটা বলে এবং কোথাও গিয়ে স্টেটাসের ব্যাপারটা, দেখো তুমিও আর আমি দুজনেই কিন্তু একটা হোয়াইট কলার সার্ভিসে মানে সার্ভিসেরই প্রোডাক্ট, উই আর বোথ পার্ট অফ দিস। বাট কোথাও কি এর থেকে বেরোতে না পারাটা, এবং এই যে স্টেটাসের কোয়েশ্চেন আছে, যে তুমি বললে যে ড্রাইভার, ইট ইজ ফার্স্ট অফ অল ইটস আ রেসপেক্টেবল জব, তুমি কোনো ক্রাইম কিচ্ছু করছো না, ইয়ার ইটস আ ভেরি ভেরি রেসপেক্টেবল জব, তাই না? এবং মানে প্রবলেম সেখানে আর্নিং পোটেনশিয়ালও আছে, যেহেতু আমাদের এত বড় দেশ, প্রচুর লোকের মানুষের কমিউনিকেশনের ব্যাপার থাকতে পারে। এবং এখান থেকে আমি এই খুব সিমিলার লাইনে একটা জিনিস আসবো, যেটা ইদানিং খুব আলোচনায় আছে, সেটা হচ্ছে গিগ ইকোনমি বা গিগ ওয়ার্কাররা। এবার ধরো ব্যক্তিগতভাবে আমি বেশ কয়েকজনকে চিনি, যে যারা গিগ মানে যারা গিগ ওয়ার্কার হিসেবে কাজ করে, যেগুলো কুইক কমার্স আছে, যেগুলো কুইক কমার্স বা ফুড ডেলিভারি যেগুলো আছে, দে ওয়ার্ক এন্ড দে আর্ন ভেরি রেসপেক্টেবল লিভিং। আমি ফিগার কোট করবো না অবভিয়াসলি, বা আমি তাদের নাম নেবো না, বাট দে আর্ন ভেরি রেসপেক্টেবল লিভিং। এবং এখানেও কিন্তু গিগ মানে ওয়ার্কার হিসেবে আবারও যে একটা স্টেটাসের কোয়েশ্চেন সেটা চলে আসছে। এবং তার পাশাপাশি দেখো, পৃথিবীর অন্যান্য দেশে একটা গিগ ইকোনমির একটা ডার্ক সাইড আছে, সেটা আমি অরিত্রর কাছে যাওয়ার আগে অ্যাড্রেস করে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে কুইক কমার্স যেগুলো আছে, 5 মিনিটের ডেলিভারি, 10 মিনিটের ডেলিভারি, ব্লিঙ্কিট,
বিগ বাস্কেট এই জাতীয়, সেগুলো পৃথিবীর বেশিরভাগ জায়গাতেই ফেলিওর। কারণ পৃথিবীর অন্যান্য জায়গায় এই যে একটা এত কুইকলি ডেলিভারি 5-10 মিনিটের মধ্যে 15 মিনিটের মধ্যে একটা কুইক কমার্সকে ভায়াবল করতে গেলে যে পরিমাণ তোমার ড্রাইভারের নেটওয়ার্ক লাগবে, যে পরিমাণে গিগ ওয়ার্কের নেটওয়ার্ক লাগবে, সেটা কোনোদিন ফাইন্যান্সিয়ালি পসিবলই হবে না টু মেক ইট আ ফাইন্যান্সিয়ালি প্রফিটেবল বিজনেস মডেল। তো পৃথিবীর বেশিরভাগ জায়গাতে চলে না, একমাত্র চলে সাবকন্টিনেন্টে, মেনলি ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইন পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই কান্ট্রিজ গুলোতে। সেটার একটা অবশ্যই ব্যাপার আছে যে আমাদের দেশে শিয়ার ভলিউম অফ পিপল, যেহেতু পপুলেশন এত বেশি, তো একটা স্মল পার্সেন্টেজ, ধরো একটা 140 কোটি মানুষের 5%ও যদি আনএমপ্লয়েড হয়, 7 কোটি পপুলেশন, আমি জাস্ট একটা আরবিট্রারি নাম্বার দিচ্ছি, হিউজ পপুলেশন। তো সেটা এরা ইন্ডিয়াতে সেই জিনিসটা ট্যাপ ইন করতে পারছে, এবং এটা নিয়ে অনেকের অনেক আর কি বিভিন্ন রকম আর কি আমি মতামত। ইকোনমি নিয়ে জাস্ট একটা জিনিস বলবো যে গিগ ইকোনমি কিন্তু, বলো। শোনাচ্ছ তো? হ্যাঁ এই হ্যাঁ, গিগ ইকোনমি কিন্তু মানে নিজের ওয়ার্কার্সদেরকে প্রচন্ড মানে এক্সপ্লয়েটও করে, এবং তাই জন্য তুমি দেখবে যে রেগুলার ইন্টারভেলে প্রোটেস্ট ইত্যাদি এই ধরনের জিনিসপত্র হয়েছে কিন্তু, ঠিক আছে? মানে তুমি দেখে থাকবে নিশ্চয়ই, অবশ্যই সেটাও আছে। আমি ওটাতেও আসতাম না। ফার্স্ট কথা, আমি অরিজ তোমার আমি বক্তব্য, আমি এক্সপ্লয়টেশনের সাইডটাতেও আসবো আলোচনা যখন সব করছি সব থেকে। ফার্স্ট অফ অল, লাইক হোয়াট ইজ ইউর স্ট্যান্ড অন গিগ ইকোনমি? মানে কি বললে আমি বুঝলাম না। মানে হোয়াট ইজ ইউর, মানে তোমার গিগ ইকোনমি সম্পর্কে, মানে তোমার মানে অনেকে আছে আমি দেখেছি খুব গিগ ইকোনমিটাকে একটা জেনুইন এমপ্লয়মেন্টের মানে সোর্স মনে করে, যেটা আমি করি। অবশ্যই দেয়ার আর প্রবলেমস টু ইট, সেটাও আমরা অ্যাড্রেস করবো। একটা লট অফ পিপল আর এগেনস্ট গিগ ইকোনমি, তারা এই এক্সপ্লয়টেশনেরটা বা তারা কোথাও গিয়ে ওয়ার্কার্স রাইটস ভালনারেবল, সেটা অনেক বেশি ফোকাস করে। সো হোয়ার ডু ইউ স্ট্যান্ড? না দেখো, ব্যাপারটা হচ্ছে কি, আমার মনে হয় যে যদি দেখো ইট ইজ আ মানে এমপ্লয়মেন্ট সোর্স, তোমাকে একটা কাজ দিচ্ছে, তোমাকে ইনকাম দিচ্ছে, ঠিক আছে, এটা তো মানতেই হবে, এবং সেটা একটা বড় লেভেলে হচ্ছে। এন্ড অ্যাকচুয়ালি তুমি যেটা বললে যে এই অ্যাপস গুলো অ্যাকচুয়ালি লস ফেস করে, এই 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 টাইম লিমিটের মধ্যে এই ডেলিভারিটা করতে গিয়ে অ্যাকচুয়ালি লস ফেস করে, এগুলো নিয়ে প্রচুর আর্টিকেল হয়েছে। আর বাই দ্য ওয়ে, এই একটা ফেমাস অ্যাপ আছে, তারা একটা নতুন এরকম টাইপের সার্ভিস শুরু করছে, আমি জানি না তুমি এটা পড়েছো কিনা আর্টিকেল, যেখানে হচ্ছে ছোট এয়ারক্রাফট থাকবে, এবং তুমি ওই এয়ারক্রাফটটা ধরে আর কি লোকাল লেভেলে, মানে ধরো ধরো কথার কথা বলছি, ধরো তুমি বর্ধমান যেতে চাও, কিন্তু বর্ধমানে তো এয়ারপোর্ট নেই, তো তুমি ধরো মুম্বাই থেকে বর্ধমান আসছো, ঠিক আছে, কিন্তু তোমার কাছে তো বর্ধমানে এয়ারপোর্ট নেই, তোমাকে সেই কলকাতায় নেবে বর্ধমান অব্দি ট্রাভেল করতে হবে, বাট ওটা একটা ছোট ফ্লাইট হবে, সেই ফ্লাইটে তুমি উঠে তুমি বর্ধমান অব্দি আসতে পারো। মানে একদম, বুঝতে পারলে তো, মানে যেরকম ক্যাব হয়, সেই মানে ক্যাবেরই মানে আমরা ইউটোপিয়ান সিনেমাগুলোতে দেখি না, ফ্লাইং ট্যাক্সিজ এন্ড অল দ্যাট, বেসিক্যালি ফ্লাইং ট্যাক্সি। হ্যাঁ, ছোট ছোট আর কি ফ্লাইটস হবে, এবং ওই বেসিক্যালি ওই জোম্যাটোর আর কি, ওরাই আর কি করছে, ওরা একটা সাইড আর কি তৈরি করছে। এটা নিয়ে পড়ে দেখতে পারো, খুব ইন্টারেস্টিং আর কি, মানে এখনো আইডিয়া লেভেলেই আছে, বাট আমার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছিল, আমি পড়েছিলাম। ইভেন একটা পডকাস্টে এসেও বলেছিল আর কি, ওই যে দীপেন্দর গোয়েলও তো বলেও ছিল একটা এতে এসে, এই যে ওটার উপর ওরা কাজ করছে। তো যাই হোক, হ্যাঁ, তো আমার মনে হয় দেখো এমপ্লয়মেন্ট তো দিচ্ছে, প্রচুর লোককেই দিচ্ছে, মানে এরকম আমি ইভেন তুমি দেখো না যে এই র্যাপিডো এই ধরনের যে সার্ভিসেস গুলো, তারাও তো প্রচুর লোককে এমপ্লয়মেন্ট, মানে আমি হোললি গিগ ইকোনমির কথা বলছি। হ্যাঁ, তো এই সবই দিচ্ছে, তো এটা ইটস মানে গুড থিং। এট দ্য সেম টাইম দেখো এটার প্রচুর মানে এক্সপ্লয়টেশন পার্টও আছে, তো দুটোই থাকবে। দেখো কোন জায়গাতে লেবার এক্সপ্লয়টেশন নেই? হোয়াইট কলার জবসে কি তোমাকে এক্সপ্লয়েট করা হয় না? সেখানেও তো এক্সপ্লয়েট করা হয়, সেখানেও তো, তো সেইটা তো হয়। তো এবার সেটা আছে, তবে ডেফিনেটলি কি বলতো, এই গিগ ইকোনমির যে এক্সপ্লয়টেশনটা, সেটা কিছু কিছু টাইমে তুমি দেখবে যে লাইফ রিস্ক হয়ে যায়, ঠিক আছে, মানে অ্যাক্সিডেন্টস হয়ে যাচ্ছে, মানে এরকম আমরা চোখের সামনে দেখেছি, মানে সাইকেলে করে ধরো ডেলিভার করতে যাচ্ছে খাবার, ঠিক আছে, অ্যাকচুয়ালি বাইক থাকা উচিত, বাট সাইকেল নিয়ে করছে যাতে টাকা সেভ করতে পারে, জোরে চালাচ্ছে, ট্যাক্সি ধাক্কা মেরে দিল, কে 407 ধাক্কা মেরে দিল, চোট লেগে পা ফা ভেঙে, কিছু ক্ষেত্রে এরকম আমি চোখের সামনে দেখিনি, আমি এমনি অ্যাক্সিডেন্ট হতে দেখেছি, আর্টিকেল পড়েছি যে মারা গেছে। তো সেই সেই দিকটা যেটা হচ্ছে এই যে এই টাইমের মধ্যে, আর তুমি দেখবে আরেকটা ব্যাপার হচ্ছে কি, যারা এই রিসিভিং এন্ডে আছে, তাদেরও না একটু একটা মানে, এই বৃষ্টি হচ্ছে কেন টাইমে আসছো না, ঠিক আছে, বা এলে কেন ঠান্ডা হয়ে গেছে, ফেরত চলে যাও।
করছি 1 সেকেন্ডের জন্য। আচ্ছা, এটা আমরা কি অ্যাজ আ সোসাইটিও কোথাও গিয়ে এটা আমাদেরও একটা বাজে রিফ্লেকশন নয় যে আমরা কেন একটা মানুষকে কনসিডার করতে পারছি না যে একটা মানে একটা যেখানে অ্যাপে দেখাচ্ছে ধরো 5 মিনিটে ডেলিভার, সেটা ধরো 7.5 মিনিটে ডেলিভার হলো, সেই জন্য তাকে একজন ড্রাইভারকে অপমান করা হচ্ছে। বা আমরা এজ আ সোসাইটি দেখো, আমি তুমি ছোটবেলায় ধরো মা দোকান থেকে কোনো জিনিস আনতে বলো, যেগুলো ধরো আমরা এখন কুইক কমার্স থেকে আনবো, সেটা করতে গেলে তো উই নিডেড টু মেক দ্যাট এফোর্ট, সেটা আমরা দোকান থেকেই আনতে হতো, সেটার জন্য তো সময় যেত। তো আমরা সেখানে কনসিডারেট কেন হতে পারছি না? লাইক অ্যাজ আ সোসাইটি এটা তো একটা খারাপ রিফ্লেকশন, যেটা তুমি বললে আমি ওটাকেই আরেকটু এক্সপ্যান্ড করছি। এই জিনিসটা তো প্রত্যেকের মধ্যে চলে আসছে যে যখন ধরো আমি ডেলিভার করেছি, মানে আমি রাজা, আমি কাস্টমার, কাস্টমার ইজ দ্য কিং, ঠিক আছে, কমপ্লেন করে দিচ্ছে। তারপর তুমি দেখবে এই ধরনের পুরো গিগ ইকোনমির মধ্যে আরো একটা জিনিস আছে, এই যে ফ্রিতে জিনিসপত্র নেব, ঠিক আছে, অর্ডার ক্যান্সেল করে দিচ্ছি, এখন এআই দিয়ে ছবি এমনি করে পাঠিয়ে দিচ্ছি। এই মানে রিসিভিং এন্ডেরও প্রচুর প্রবলেম আছে আর কি, যারা কাস্টমার তাদেরও প্রচুর আমি আমি নম্বরই করে। একটা কথা বলতে চাই, এই যে আপনারা যারা করেন, আপনি একটা বিরিয়ানি অর্ডার করলেন, তারপরে এই জিপিটি তে গিয়ে বিরিয়ানির উপরে দুটো চুল লাগিয়ে দিয়ে দেখালেন যে খাবারটা স্পয়েল, তারপরে আপনি গিয়ে জোম্যাটো থেকে গিয়ে বা সুইগিতে গিয়ে রিফান্ড চাইলেন, সেটার চাপটা কিন্তু গিগ ওয়ার্কারদের উপরে পড়ে। মানে আপনি যদি ভাবছেন যে আপনি একটা বড় কোম্পানিকে স্ক্যাম করে খুব মানে একদম পুরো ওই ক্যাচ মি ইফ ইউ ক্যান এর লিওনার্দো ডিক্যাপ্রিও হয়ে গেছেন, তা কিন্তু নয়। আপনার যেটা আপনি করছেন দ্যাট ইজ অ্যাকচুয়ালি মানে সেটার এক্সপেন্সটা বিয়ার করতে হচ্ছে যে ডেলিভার করছে তাকে। তার থেকে হয়তো তার ইয়ের থেকে হয়তো না, এইটাই হয় যে সেটা ডিডাক্ট করে নেওয়া হয়, তাকে হয়তো তার জব আপনি তার লাইভলিহুড আপনি রিস্ক করে দিচ্ছেন। খুব ভালো ভালো কিছু পয়েন্ট বলছে অনেক, ক্যারি অন। তো এটাই আর কি ব্যাপার। তো আমার মনে হয় ডেফিনেটলি এমপ্লয়মেন্ট তো একটা সোর্স। কারণ আমি আমি তোমাকে আরো একটা ঘটনা বলছি। আমি অ্যাকচুয়ালি না, মানে আমার একটু অভ্যেস আছে, আমি লোকের সাথে কথা বলি, বুঝতে পারলে, আমি চুপচাপ যেতে পারি না। তো একবার কি হচ্ছে, আমি সকালে অফিস যাচ্ছি, তো আমি র্যাপিডোতে উঠেছি। তো যে ছেলেটা ড্রাইভ করছে, তো আমাকে জিজ্ঞাসা করছে, দাদা তুমি কোথায় কাজ করো? ছেলেটা আমার থেকে বয়সে ছোট। তো আমি বললাম যে ভাই আমি এই অমুক জায়গায় আছি। তো বলছে, দাদা আমাকে একটা চাকরি ব্যবস্থা করে। এবার তুমি জানো খুব ভালো করে যে ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। তো আমি বললাম যে তুমি কতদূর পড়াশোনা করেছো? তো ছেলেটার কথা শুনে মানে একটা হয় না যে তোমার মানে পুরো মনটা ভেঙে যায়, বাট ইউ ক্যান নট ডু এনিথিং। ছেলেটা বলছে যে দাদা আমি অমুক জায়গা থেকে এমবিএ করছিলাম, বাট আমার বাবা মারা গেল, আমি লাস্ট সেমিস্টারে টাকাটা দিতে পারলাম না, অ্যান্ড আমাকে সার্টিফিকেট দেয়নি, তো আমি এখন র্যাপিডো চালাচ্ছি। ঠিক আছে, দেখো এটা একদিক দিয়ে তুমি দেখলে তুমি বুঝতে পারবে যে সে যতদূর কোয়ালিফিকেশন করেছে সেই অনুযায়ী সেই ইনকামটা করতে পারছে না, এবং হি ইজ ডেফিনেটলি মানে হ্যাভিং স্ট্রাগল। বাট এট দ্য সেম টাইম কিছু ইনকাম হচ্ছে এই গিগ ইকোনমির কারণে, সেটা একটা দিক। আর এরকম তুমি প্রচুর প্রচুর ছেলে মেয়ে পেয়ে যাবে হু হ্যাভ কমপ্লিটেড দেয়ার কোর্স এন্ড এভরিথিং, বাট তাদের কাছে ডিগ্রি আছে বাট তারা ঘুরছে। এইখান থেকে আমি আরো একটা বিষয় আসবো, এটা আমি দেবো যদি তোমার ওপিনিয়ন জানতে চাইবো, যে খালি কি ডিগ্রি অর্জন করাটাই এনাফ, নাকি সেই যে পড়াশোনাটা আমি করছি সেটা থেকে আমি, তুমি দেখো একটা জিনিস তো মানতে হবে, আমাদের এখানে যে সিলেবাস যে কারিকুলাম আছে, যেটা আমি একটু আগে বলছিলাম, সেটা প্রচন্ড ব্যাকডেটেড, এবং সেখানে এরকম স্কিল শেখানো হয় না যেটা তুমি অ্যাপ্লাই করতে পারবে, মানে যেটাকে আমরা অ্যাপ্লাইড নলেজ বলি, সেইটা নয়। অ্যাপ্লিকেশন বেসড পড়াশোনা এখানে হয় না, এখানে থিওরি বেসড পড়াশোনা হয়। এবং তারপরে এই জন্য যখন আমি নিজে অফিসে যখন ঢুকেছি, আমাদেরকে পুরো জিনিসটা নতুন করে শিখতে হয়েছে। আমার বিটেকের কোনো জিনিস আমাকে হেল্প করেনি। তো অন গ্রাউন্ডে পুরো জিনিসটা নতুন করে শিখতে হয়, এটা ইন্ডিয়ার বাইরে অন্য জায়গায় হয় না। ঠিক আছে, তো এই যে অ্যাপ্লিকেশন বেসড যেহেতু পড়াশোনাটা নয়, তাই জন্য খালি ডিগ্রি পরপর আমি অ্যাকোয়ার করে গেলাম, সেটাই কি এনাফ, নাকি আমাকে সেই স্কিলটাই শিখতে হবে যেটা মার্কেটে ডিমান্ড আছে? আচ্ছা, নাও মাই সেকেন্ড কোয়েশ্চেন ইজ, এটা প্রথম কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে কি, ধরো সাপোজ ডেটা সায়েন্সের এখন প্রচুর ডিমান্ড আছে, আমি ডেটা সায়েন্সে আমার ইন্টারেস্ট নেই, কিন্তু ডেটা সায়েন্সের ডিমান্ড আছে, তাহলে আমি যদি ডেটা সায়েন্স নিয়ে কোর্স করি এবং একটা হাফ বেক নলেজ পাই, কোনো রকমের পাস টাস করে সার্টিফিকেটটা পেয়ে গেলাম, তাহলে কি ইজ দ্যাট এনাফ যে আমি একটা ভালো জব পেয়ে যাবো? কারণ আমাকে তো স্কিল সেটটা ভালো করে অ্যাকোয়ার করতে হবে, তবে গিয়ে আমি কিছু করতে পারবো, ওটাকে অ্যাপ্লাই করতে পারবো। এই দুটো নিয়ে তোমার কি ওপিনিয়ন? দেখো, প্রথম কথা যেটা বললে সেটা মানে আমি তোমার সাথে 100 কেন 200% এগ্রি করি, এবং সেটা হচ্ছে দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স বিটুইন কোয়ালিফিকেশন এন্ড স্কিল।
আমাদের দেশের যে এডুকেশন সিস্টেম, সেটা তুমি বিএ পাস করো, এমএ পাস করো, দেখতে খুব সুন্দর লাগছে, বাড়িতে সার্টিফিকেট আছে, বাট দ্যাট ডাজন্ট মেক ইউ স্কিলড, দ্যাট ডাজন্ট মেক ইউ প্রোডাক্টিভ এট অল। এবং এটা অরিত্র তো নিজের কথা বললো, আমার ক্ষেত্রেও সেম। আমরা বেসিক্যালি যখন এই মার্কেটটায় ঢুকেছি, একটা হোয়াইট কলার মার্কেটে, উই স্টার্টেড ফ্রম জিরো। সবকিছু একটা মানে, এবং এত মানে, এবং অন্যান্যরাও রিলেট করতে পারবে না, এত বাজে একটা আনলার্নিং এবং রিলার্নিং এর ফেজ আছে, যেটা মানে আমার এবার আমাদের একটা কি একটা সার্টেন ওয়েতে আমরা বড় হয়েছি, স্কুলে ভালো নাম্বার পেয়েছি, টিচাররা পিঠ চাপড়ে দিয়েছেন, এভরিথিং। এইভাবে বড় হয়ে যাওয়ার পরে তোমার বয়স হয়ে গেছে, ইউ হ্যাভ জিরো স্কিল, নাও ইউ হ্যাভ টু লার্ন এভরিথিং ফ্রম দ্য স্ক্র্যাচ। এটা এত বাজে একটা প্রসেস। এবং দেখো, আমাদের এডুকেশন সিস্টেম না অরিত্র, মেজর একটা ওভারঅল হওয়া দরকার। সারা পৃথিবীতে এআই চলে আসছে, সারা পৃথিবীতে অটোমেশন চলে আসছে, ডেটা সায়েন্সের কথা তুমি বললে, আমাদের মানে ইয়েতে আর্গুমেন্ট হচ্ছে ইতিহাস বইতে কে থাকবে, ও যে পলিটিক্যাল পার্টি পাওয়ারে থাকবে তার অনুযায়ী ইতিহাস তৈরি হবে। দিস ইজ দ্য এডুকেশনাল ডিসকোর্স। ডিসকোর্সটাই তো ভুল। এন্ড প্রোডাক্ট ভালো হবে কি করে? তোমার তো আলোচনা লেভেলে ভুল করছো তুমি। মানে আই ক্যান নট এগ্রি মোর। আমাদের দেশের এডুকেশন সিস্টেম সেটা একটা প্রোডাক্টিভ ইন্ডিভিজুয়াল বানায় না। মানে শুনতে খারাপ লাগলেও এটা ফ্যাক্ট। তুমি হয়তো, আর এটা কিন্তু আমরা কিন্তু নিজেদেরকে বাদ দিয়ে বলছি না, আমাদের সাথে সেম জিনিস হচ্ছে। উই আর পার্ট অফ দ্যাট। অরিত্র তো নিজের কথা বললো, আমি নিজের কথা বলছি। আমাদের কিন্তু সবকিছু নতুন করে শিখতে হয়েছে। আজকে আমি এআই এর কথাটা আমি পরে আসছি একটুখানি। আই নিডেড টু লার্ন দ্যাট। আমি যে ইংলিশ অনার্স করেছিলাম, যে শেক্সপিয়ারের নাম্বার লিখে পেয়েছিলাম, সেটা আমাকে হেল্প করছে না। তো এই যে জিনিসটা, আমাদের এডুকেশন সিস্টেমটা অরিত্র একদমই মানে প্রোডাক্টিভ বা স্কিলড ইন্ডিভিজুয়াল বানায় না ইন 2026 ওয়ার্ল্ড। এটা হয়তো 1926-এ ওয়ার্ক করতে পারতো। আমি জানি মানে এত ব্যাকডেটেড নলেজ, কোনো ক্ষেত্রে সায়েন্স, এডুকেশন, কোনো ক্ষেত্রে, ইভেন লিটারেচার ফর দ্যাট ম্যাটার, খুব মানে এটা তো একটা কথা তুমি বললে। না, আমার কি মনে হয় বলো তো, আমার মনে হয় না এটা মানে মানে এটা আমি যে কোন পার্টিকুলার কোন স্পেসিফিক গভর্নমেন্টকে নয়, আমার মনে হয় না যে যেই পাওয়ারে আসে সে চায় যে লোকে না এরকমই থাকুক। লোকের অ্যাডভান্সমেন্ট হয়ে গেলে কোয়েশ্চেন শুরু করবে না। গভর্নমেন্ট ওয়ান্ট ইউ টু বি ডাম। এটা ফ্যাক্ট। এটা হিরোকরাজের ডায়লগ আছে না, যে যত বেশি পড়বে তত বেশি জানবে, তত কম মানবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। দ্য গভর্নমেন্ট ওয়ান্টস টু বি ডাম। সে মানে সবই, সে স্টেট সেন্ট্রাল সবই। তো এই জিনিসটাই মানে আমাদের এডুকেশনটা প্রোডাক্টিভ স্কিলড ইন্ডিভিজুয়াল বানাতে 2026-এর পৃথিবীতে হয় না। আর সেকেন্ড দেখো, যেটা তুমি বললে যে মানে তোমার সেকেন্ড যে কথাটা, সেটা হচ্ছে ইওর প্যাশন ভার্সেস ইওর ডেসপারেশন। আমি ধরো, আমার এআই এ কোনো ইন্টারেস্ট নেই, আমার মেশিন লার্নিং এ কোনো ইন্টারেস্ট নেই, আমার ডাটা সায়েন্সে কোনো ইন্টারেস্ট নেই, বাট বিকজ এটা মার্কেট প্লেসে এখন চলছে, আই এম কাইন্ড অফ ফোর্স টু ডু ইট। এখানে আমার মনে হয় দেখো অরিত্র, এটা না মানে এটা তো আর মানে আমাদের লাইফটা তো 3 ইডিয়টস নয়, আমরা 3 ইডিয়টস এর র্যাঞ্চও নয়। আমাদের এখানে মনে হয় আমরা যে ওয়ার্ল্ডে বাস করছি, প্রবাবলি দ্য ডেসপারেশন উইন্স, ভেরি অনেস্টলি। মানে তুমি কোথাও গিয়ে মানে ধরো, আমি অনেস্টলি বলছি, আমি আমার স্বীকার করতেও অসুবিধা নেই, আমি যে চাকরিটা করি তার সাথে আমার কোনো প্যাশনের যোগ নেই। আমি করি, আই আর্ন আ গুড স্যালারি, যেটাতে আমার চলে যায়, এবং আই এম ডিসেন্ট টু গুড অ্যাট মাই জব, যেটা আমাকে এমপ্লয়েড রাখে, ব্যাস। আমি কিন্তু আমার জব নিয়ে খুব প্যাশনেট নই, আমি এটা ওপেনলি বলছি, এবং আমার মনে হয় এটা অনেকেই বলবে। আমি জানি না মানে 2026-এ তুমি কি সত্যি মানে একমাত্র তুমি যদি আর্ট ফর্মটাকে ধরো, কেউ যেমন তুমিই করছো, ধরো অ্যাজ আ স্ক্রিন প্লে রাইটার, ইউ ক্যান আর্ন ইওর লিভিং, ইউ হ্যাভ দ্যাট অপশন টু ফল ব্যাক অন। কেউ ধরো গান গাইছে বা কিছু করছে, যদি তোমার আর্টটাকে তুমি প্রফেশন না বানাতে পারো, তুমি কি সত্যি তোমার প্যাশন পার্সু করার লাক্সারিটা আছে? আমি তোমাকে কাউন্টার কোয়েশ্চেন করছি। না, আমি সেটা বলছি না যে প্যাশন ফলো করা মানে সেই লাক্সারিটা আছে কিনা, আমি সেই দিকে যাচ্ছি না। আমি বলছি যে ধরো তুমি মানে তুমি নর্মাল চাকরি করছো, কিন্তু আমি বলছি যে ধরো ধরো ডিমান্ড আছে, সেই স্কিলটা আমি ধরো পারছি না, মানে আমি শেখার চেষ্টা করছি, তাও আমি অ্যাকোয়ার করতে পারছি না, অনেক সময় তো হতেই পারে। তাহলে কি আমার ওটার পিছনে
দৌড়ে দৌড়েই টাইম ওয়েস্ট করা উচিত, নাকি ওর থেকে একটু কম্পারেটিভলি কম যেটা আমি পাচ্ছি, হয়তো এই রকম মারাত্মক ডিমান্ড নেই বাট এটা আমি পারছি, দিস ইজ মাই, মানে আমি বুঝতে পারছি যে এটাতে আমি, মানে আমি ট্রেনিং করলে, আমি শিখলে পড়লে আমি পারবো, তাহলে কি আমার ওই অপশন বিটার দিকে যাওয়া উচিত? আমি সেটা বলছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কারণ ডু সামথিং দ্যাট ইজ অ্যাচিভেবল। মানে ধরো হ্যাঁ তুমি একটা জিনিসে মানে ইউ ওয়ান্ট টু স্কেল দ্য মাউন্টেন, বাট তুমি গিয়ে সেই হড়কে পড়ে যাচ্ছ, তার থেকে তুমি একটা কোনো ছোট টিলার ওপরে ওঠো, সেটা তো বেটার না? তোমার মাউন্ট এভারেস্টের উপরে ওঠার দরকার নেই, সেটা অবশ্যই। তো মানে আমার যেটা মনে হয় যে এটা কোথাও গিয়ে একটা একটা এডুকেশনাল সিস্টেমে ফ্ল আছে, একটা সামাজিক চিন্তা ভাবনাতেও ফ্ল আছে, এবং এটা থেকেই আমরা মানে নেক্সট যেটাই মুভ করবো, যেটা সম্ভবত সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এআই। এআই নিয়ে না অরিত্র আমি দেখেছি মানুষের প্রচন্ড আমি আরেকটা জিনিস, আমি তার আগে আরেকটা জিনিস বলতে চাই। আমি যেহেতু আনএমপ্লয়মেন্ট নিয়ে আমাদের একটা পডকাস্ট হবে, তখন তুমি আমাকে বলেছিলে, আই ওয়াজ গোয়িং থ্রু ফিউ আর্টিকেলস, যে এটা হয় না যে তুমি একটা তো বেসিক একটা পড়াশোনা করে বসবে যাতে তুমি কিছু বলতে পারো। আই ওয়াজ শকড যে এই যে আনএমপ্লয়মেন্টকে মেজার করবার কিছু সার্ভে হয় তো গভর্নমেন্টের তরফ থেকে, বাট এই সার্ভে যখন করা হয় এটা দুটো প্রসেস আছে। একটা হচ্ছে একটু লং টার্ম প্রসেস, যেখানে হচ্ছে যে লাস্ট 1 বছরের মধ্যে দেখা হয় যে তুমি এমপ্লয়েড ছিলে কিনা বা তুমি কাজ খুঁজছিলে কিনা, ঠিক আছে, সেটার বেসিসে তোমার আনএমপ্লয়মেন্ট। আর একটা হচ্ছে শর্ট টার্ম, বুঝতে পারলে তো, যেখানে হচ্ছে লাস্ট 1 সপ্তাহের মধ্যে বা 1 মাসের মধ্যে তুমি কোথাও এমপ্লয়েড ছিলে কিনা, তুমি কাজ করেছো কিনা, কতদিন করেছো, বা তুমি তুমি মানে অ্যাক্টিভলি জব খুঁজছিলে কিনা, বুঝতে পারলে তো। একটা শর্ট স্প্যানে দেখা হয়, একটা লং স্প্যানে দেখা হয়। এবং একটা, দেখো তুমি তো জানো সার্ভে তো পুরো 100% পপুলেশন নিয়ে হয় না, একটা সাবসেটকে ধরে হয়, তো সেই সাবসেটটা একটা বড় সড়ই ধরা হয়, যেটা আর কি, এটা আমি বলছি সেন্ট্রাল গভর্নমেন্টের আর কি। সেখানে দেখা গেছে যে ওরা যে সাবসেটটা ধরেছে তার মধ্যে থেকে মানে একটা হিউজ চাঙ্ক, বুঝতে পারলে তো, ইউথ, দে আর নট লুকিং ফর জবস, তারা অ্যাক্টিভলি পার্সুই করছে না চাকরি খোঁজার। তুমি এটা শুনে অবাক হয়ে যাবে যে তারা ভাই বাড়িতে বসে, যে তারা ট্রাই করেছে ধরো ওয়ান্স আপন আ টাইম, তারা দেখেছে যে ভাই হচ্ছে না, এবং তারা গিভ আপ করে দিয়েছে, এবং দে আর নট লুকিং ফর জব। এরকম প্রচুর ইউথ আছে কিন্তু। এবং দ্বিতীয় কথা, তুমি দেখবে যে লোকে এখন কি ভাবছে, যে সোশ্যাল মিডিয়াটা ক্যান বি আ প্লেস অফ এমপ্লয়মেন্ট, সোশ্যাল মিডিয়া থেকে আমি আর্ন করতে পারবো, আমাদের এবং তাই মুভি জন্য রিভিউ লোকে ওই দিকে অ্যাক্টিভলি পারসিউ করতে শুরু করছে। এইবার এইটা কিন্তু হয়েছে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়াটা আমার পয়েন্ট অফ ভিউটা আমি পরে বলছি, তোমার কি পয়েন্ট অফ ভিউ? এক হচ্ছে যে এত বড় একটা চাঙ্ক যারা পারসিউই করছে না চাকরি, সেটা নিয়ে তোমার কি বক্তব্য? এবং সেকেন্ড হচ্ছে যে তারা, তার মধ্যে থেকে একটা পোর্শন আছে যারা ধরো সোশ্যাল মিডিয়াটাকে, প্ল্যাটফর্মটাকে আর কি নিজের এমপ্লয়মেন্ট সোর্স হিসাবে দেখছে, যে এখানে আমি একটা ভায়াবল কেরিয়ার অপশন বানাতে পারি, এইভাবে দেখছে। এটা নিয়ে তোমার কি বক্তব্য? তাকে অ্যাক্টিভলি পার্সু করছে না, এটা এটা দেখে আমার যথেষ্ট সারপ্রাইজিং লাগলো। মানে দেখো এখন তো মানে তোমার কাছে অপশনস আছে, মানে আগে যেরকম হতো সে একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে একটা কনসেপ্ট ছিল, আমরা ছোটবেলায় দেখতাম দাদারা কি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লেখাচ্ছে আর এভরিথিং, সে বহু আগের কথা বলছি। এখন তো তোমার কাছে অনলাইন প্ল্যাটফর্মস আছে, তো তুমি তোমার সিভি দেখে, তোমার কোয়ালিফিকেশন দেখে, ধরো তুমি আনএমপ্লয়েড, তুমি দিনে অন্তত একবার নকরি করে দেখছো না যে তোমার তুমি যে স্কিল সেটে বিলং করো সেই স্কিল সেটে কোনো রিক্রুটমেন্ট চলছে কিনা, দিনে একবার তুমি ইনডিড না করো, একবার লিঙ্কডইন না করো। মানে এটা তো আশ্চর্য, ইন্ডিয়া প্রোভাইড সাচ চিপ ইন্টারনেট। আমাদের আমাদের দেশের অনেক খারাপ দিকও আছে, অনেক ভালো দিকও আছে। আমাদের দেশে পৃথিবীর সব থেকে অ্যাফোর্ডেবল ইন্টারনেট, জানো তো অরিত্র? ইন্ডিয়া ইজ দ্য চিপেস্ট ইন্টারনেট ইন দ্য ওয়ার্ল্ড। গ্রামে গ্রামে পৌঁছে গেছে, তোমার কাছে অপশনস আছে ফ্রিতে অ্যাপ ডাউনলোড করে। আর তুমি যদি তোমার ন্যূনতম যেটা করে, এটার জন্য তো তোমার কিছু করতেও হচ্ছে না, তুমি যদি দিনে অন্তত একবার নকরি খুলে দেখো যে আমি ধরো সাপোজ গ্রাজুয়েশন করেছি, কোথাও ফ্রেশার রিক্রুটমেন্ট চলছে কিনা, দ্যাট আই এম কোয়ালিফাইড ফর, সেটা যদি না করো দেন মানে এটা হিউজলি একটা ডিসঅ্যাপয়েন্টিং বিষয়। মানে আমি জেনুইনলি সারপ্রাইজড টু নো দ্যাট। আর আরো একটা ব্যাপার যেটা তুমি বললে সেকেন্ড, যেটা অরিত্র, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াটাকে অ্যাজ আ পেশা দেখা, অ্যাজ আ মানে কি বলবো, অ্যাজ আ সোর্স অফ ইনকাম দেখো। দেখো অরিত্র, সেটা স্কেলেবিলিটির প্রশ্ন। ধরো আমার যা চ্যানেলের সাবস্ক্রাইবার, আমার যা আর্নিং হয়, দ্যাট ইজ নট ইনাফ। এবার ধরো কারোর 5 লাখ সাবস্ক্রাইবার আছে, সে তো সেটাকে স্কেলেবল করতে পেরেছে, তাই না? তো আমি আমার ধারণাটাকে আমি ধরো শখে করছি, সেটাকে তো আমি তার উপরে চাপাতে পারি না। বাট সেই স্কেলেবিলিটি করা,
পার্সেন্টেজ কতটা, মানে কতজন ইউটিউবে নেক্সট বঙ্গাই হব বলে আসছে, বা নেক্সট ক্যারিমিনাটি হব বলে আসছে, বা নেক্সট মিস্টার বিস্ট হব বলে আসছে, এবং অ্যাকচুয়ালি কত লোক সেই স্কেলেবিলিটির জায়গাটায় যেতে পারছে যে যেখান থেকে একটা অ্যাকচুয়াল একটা তুমি লাইভলিহুড আর্ন করতে পারো, সেই পার্সেন্টেজটা আমার মনে হয় অরিত্র খুবই কম, মানে প্রবাবলি 1000 ইজ টু। এটাই আমিও বলতে যাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি এটা নিয়ে একটা আর্টিকেল আমি পড়েছিলাম, খুব ইন্টারেস্টিং। যে এই যে লোকে বলছে কি যে আমি কেন পড়াশোনা করবো, একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তো আমার থেকে অনেক অনেক বেশি রোজগার করছে, দেখবে এরকম মিমস বেরোয়, লে মুদ দিয়া তেরি ডিগ্রি পে, লে মুদ দিয়া তেরি ডিগ্রি পে, দেখবে এরকম বেরোয়। কিন্তু লোকে ব্যাপারটা বুঝছে না যে একটা বছরে সাপোজ ইঞ্জিনিয়ার কত বেরোচ্ছে, আর একটা বছরে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর কত লোক আসছে। এই যত ইঞ্জিনিয়ার বেরোচ্ছে তাদের মধ্যে থেকে কত লোক এমপ্লয়েড হচ্ছে, আর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েট করতে কজন আসছে তার মধ্যে থেকে কজন সাকসেসফুল হচ্ছে বা স্কেলেবল বানাতে পারছে। তুমি যদি রেশিওটা দেখো, তুমি দেখবে ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে একটা লাইভলিহুড মানে করছে, এরকম পার্সেন্টেজটা অনেক বেশি। তো তুমি তো এক্সেপশনাল ক্যানট বি মানে নর্মাল না, ওটা এক্সেপশনাল যে কয়েকজন বেরোচ্ছে। তো আর এই যে আর আমি পুরোপুরি একটা এটাকে একটা কেরিয়ার অপশন হিসেবে দেখা, এটা কিন্তু আমি খুব একটা মানে ঠিক বলে মনে করি না, আনটিল এন্ড আনলেস তুমি ওই স্কেলেবল জায়গাতে পৌঁছে গেছো, মানে যেখানে তুমি ওই আর্নিংটা করতে পারছো। না দেখো, আমি অন্তত ইউটিউবের দিক দিয়ে বলতে পারি যে তোমার যদি সেই রকম সাবস্ক্রাইবার, মানে এটা আমি আমার সাবস্ক্রাইবার বেস থেকে বলছি, অবভিয়াসলি দ্য স্কেল ভ্যারিজ, অন্যান্যদের অন্য রকম হবে, দ্য আর্নিং ইজ নোয়ার নিয়ার টু সাস্টেন, নোয়ার নিয়ার, মানে এর থেকে অনেক 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 বেশি হলে সেটা একটা সাস্টেনেবিলিটির জায়গা, একটা লাইভলিহুডের জায়গা আসবে। ব্যক্তিগতভাবে যেহেতু আমি শুধু ইউটিউব করি, আমি অন্য সোশ্যাল মিডিয়ার সাথে অতটা পরিচিত নই, শুধুমাত্র ইউটিউবে আমি আমার যে স্কেলটা আছে, আমি যে স্কেলে অপারেট করি, আমার যা সাবস্ক্রাইবার বেস আছে, মানে আর্নিংটা মানে আপনার মানে মেইন সোর্স অফ ইনকাম ছেড়ে দিন, আপনার সাইড ইনকামও নয়, মানে এটা ইট ইজ লাইক আ প্যাশন, মানে আমার যা লেভেল সেটা প্যাশন, কেউ যদি স্কেলেবল বানাতে পারে। আমি বলছি যে এটার সাকসেস রেটটা বিভৎস কম। এবং কি হবে, আবার আরো একটা আপনাকে বলছি যে এই যে আপনাকে ধরুন একটা এমন নিশ খুঁজতে হবে যে যেটাতে আপনি ফার্স্ট মুভার অ্যাডভান্টেজটা পাবেন, এন্ড আপনি জানেন যে এই কন্টেন্টটা আমার থেকে বেটার কেউ বানাতে পারবে না। এই ম্যাক্সিমাম লোকের প্রবলেম কি হয় কি, ওর নিশটা খোঁজে না, দে লুক ফর সামথিং হুইচ ইজ অলরেডি পপুলার, যে এইটা তো অলরেডি পপুলার, আমি এটাতেই কন্টেন্ট বানাবো, তাহলে আমার চলে আসবে। বাট দিস ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, ঠিক আছে? এবং দ্বিতীয় হচ্ছে যে তোমার কি আদৌ ওই স্কিলটা আছে, ওই আগে স্কিলের কথাই চলে আসছে, যে তুমি ধরো কমেডি ভিডিও বানাতে চাইছো, বাট তোমার কি সত্যি আর ইউ ফানি, আর ইউ এবল টু মেক পিপল লাভ, সেটা আর কি তোমাকে জানতে হবে না। আর এটা সাকসেস রেটটা কম, তো এইটাকেও মানে পুরো ধ্যান জ্ঞান দিয়ে আমি এটা করছি। এবং এটা দিন দিন কি হচ্ছে না, প্রচুর মানে এই মানে ক্লাউডটা বেড়ে যাচ্ছে, মানে প্রচুর প্রচুর লোক আসছে। তো তাই জন্য ইউটিউব আজ থেকে 5 বছর আগে যেভাবে ফাংশন করতো এখন আর করছে না। তো দের ইজ ভেরি লেস মানে চান্সেস যে ইউ উইল বিকাম ভাইরাল, ঠিক আছে? হ্যাঁ, এবং এই জিনিসটা মানে এবং যত বাড়বে যত স্যাচুরেটেড হবে তত কিন্তু দা পুল হ্যাঁ, উইল গেট স্মলার। আমার ধরো আমার 2 বছর ইউটিউব, 2-2.5 বছর ইউটিউব, আমার মনিটাইজেশন হয়েছে 1.5 বছর আগে, দ্য মনিটাইজেশন হ্যাজ গন সিগনিফিকেন্টলি ডাউন ফ্রম ওয়েন আই স্টার্টেড। হ্যাঁ, 1.5 বছর আগে যে আমার প্রথম কিছু ভিডিওতে মনিটাইজেশন অন হওয়ার পরে আমার যে আরপিএম ঢুকতো তার থেকে অনেক কমে গেছে। হ্যাঁ, তো দ্য পুল উইল ইভেন্চুয়াল মানে একটা স্যাচুরেশনের জায়গায় যাচ্ছে। আর দেখো অরিত্র, মানে এটা মানে মানুষ কতটা একটা বঙ্গাই, একটা ক্যারিমিনাটি, একটা উবান ভামকে দেখে যে আমারও ওই গ্ল্যামারটা দরকার, আমারও ওই পাবলিকের কাছে ওই অ্যাকসেপ্টেন্সটা, একটা সেলিব্রিটি স্টেটাস দরকার, আর কতটা আর্নিং, মানে আমার কিছুটা মনে হয় আমাদের ইন্ডিয়ান মানুষ তো তুমি জানো, দে গেট ব্লাইন্ডেড বাই দ্য লাইট, মোস্ট অফ দেম, সবাই নয়, আমি জেনারেলাইজ করবো না, বাট একটা বড় পার্সেন্টেজের মানুষ আছে দে গেট ব্লাইন্ডেড বাই দ্য লাইট। তো আমার মনে হয় কিছুটা, যেটা তুমিও বললে, শুধুমাত্র আর্নিং শুধু নয়, কিছুটা কিন্তু এটা দেখেও আসে যে আমাকে 4টে লোক আমি রাস্তায় আপনাদেরকে আমি নিজের এক্সপিরিয়েন্স, অল্প এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা শেয়ার করতে চাই, যে এই যে একটা নর্মাল লাইফ না, যেখানে আপনি ধরুন যাচ্ছেন একটা কাজ করতে, যে ধরুন এমপ্লয়েড, সে যাচ্ছেন কাজ করতে, 4টে লোকের সাথে দেখা করছেন, মিশছেন, আপনার পাড়ার বন্ধুরা আছে, আপনার
স্কুলের বন্ধুরা আছে, আপনি গেট টুগেদারে যাচ্ছেন, ফ্যামিলি গ্যাদারিংসে যাচ্ছেন, আপনি নর্মালি বাজার করছেন, দোকান করছেন, আপনার একটা নর্মাল ফ্যামিলি আছে। দিস লাইফ ইজ মাচ 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 বেটার দেন হোয়াট ইউ থিঙ্ক যে একটা সেলিব্রিটি লাইফ হয়। ঠিক আছে, আমি খুব কাছ থেকে যাদেরকে এই সো কল্ড সেলিব্রিটি বলেন, আমি বাংলার তো অনেককে দেখে নিয়েছি, দে আর ভেরি লোনলি। ঠিক আছে, আর বাংলাতে কোন সেলিব্রিটি, আমি সোশ্যাল মিডিয়ার লোকেদের কথা বলছি না, সোশ্যাল মিডিয়াতে ভালোই টাকা আছে যারা সোশ্যাল মিডিয়াতে বিগ শট হয়ে গেছে, বাট বাংলার যারা সো কল্ড সেলিব্রিটি তাদের কাছে কিন্তু ওরকম মানে একটা হয় না যে মানে অফুরন্ত টাকা, সেটাও নেই। ঠিক আছে, মানে দে ডোন্ট হ্যাভ লাইক এ শাহরুখ খান মানে, তার ধারে কাছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি ধরে নিন যে আপনি সোশ্যাল মিডিয়া করেই একটা বিশাল নাম খ্যাতি পেয়ে গেছেন, প্রচুর টাকা রোজগার করছেন, বাট ইফ ইউ লুক ইনটু দেয়ার লাইফ না, দেয়ার পার্সোনাল লাইফ ইট ইজ ফুল অফ শিট। ঠিক আছে, এক তো হচ্ছে এই যে একটা, এই প্রথম কথা এই যে সোশ্যাল মিডিয়া স্টারডামটা না, এটা বড্ড ঠুনকো একটা স্টারডাম। ঠিক আছে, অ্যাকচুয়ালিতে এগুলো কোনো মানে আপনার এত ফলোয়ার্স, একটা দেখবেন প্রচুর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর বিজনেস খোলে যে আমার প্রচুর ফলোয়ার আছে, আমি একটা বিজনেস খুলবো, তারপরে সবাই জিনিস কিনতে চলে আসবে। এগুলো যে যে খুলেছে সবাইকার ফ্লপ হয়েছে 90%, 95%। তো সেটা একটা হয়। দ্বিতীয়, এদের কনভার্টেবিলিটি কিছু হয় না, মানে নাম্বারসটাকে আপনি কনভার্ট করতে পারবেন না। এই জন্য দেখবে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিদেরকে নিয়ে সিনেমা মারলে সিনেমাগুলো চলে না। ঠিক আছে, এই কারণে এটা নিয়ে অরিত্র কিছুদিন আগে একটা খুব ভালো ভিডিও বানিয়েছিল যে কেন সোশ্যাল মিডিয়া স্টারডামটা বক্স অফিসে ট্রান্সলেট হয় না। তো সেইটা একটা ব্যাপার আছে। তো এই এই স্টারডামটা ওই রকম স্টারডাম নয় যেটা আপনার একটা মানে কোনো রিয়েল স্টার যার ফলোইং আছে, সেটা পলিটিশিয়ান হতে পারে বা একটা কোনো হিরোর হতে পারে, সেই জিনিস নয় এটা, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে, এদের লাইফ গুলো কোনো মানে গ্লিটস এন্ড গ্ল্যামার ওটা বাইরে থেকে মনে হয়, বিকজ দ্যাট ইজ এ স্ক্রিপ্টেড, দেয়ার মানে স্ক্রিপ্টেড ভার্সন অফ দেয়ার লাইফ উইচ দে আর প্রজেক্টিং অন সোশ্যাল মিডিয়া। দেয়ার লাইফ ইজ নট হ্যাপি অ্যান্ড ইট ইজ মোনোটোনাস, বোরিং, বিকজ কন্টেন্ট ক্রিয়েট করতে হয়। এই জন্য দেখবেন একটা পয়েন্টে পৌঁছানোর পরবর্তীতে এই কন্টেন্ট ক্রিয়েটার গুলো কন্টেন্ট বানানো বন্ধ করে দেয়। এই 2 মাসে একটা ভিডিও বানাচ্ছে, 1 মাসে একটা ভিডিও বানাচ্ছে। এটা ভাববেন না ওরা কাজের মধ্যে অ্যাক্টিভই নেই, ল্যাদ খেয়ে পড়ে আছে এর মধ্যে ম্যাক্সিমাম। আচ্ছা, তারপরে দেখবেন যে এই এই যে একটা মনে হয় না ফেক ভ্যালিডেশন চলে আসে যে ভাই আমি তো হেভি কিছু। তো আগে যেরকম কি আপনাকে সিরিয়াসলি চর্চা করতে হতো, করতে হতো, বা কিছু একটা জায়গায় পৌঁছাতে হতো, এখন কি হচ্ছে, আপনি ইজিলি এই ভ্যালিডেশনটা পেয়ে যাচ্ছেন বলে আপনার মধ্যে একটা ফেক অ্যারোগেন্স তৈরি হচ্ছে, এবং সেখান থেকে প্রচুর আজে বাজে কাজের মধ্যে এরা ইনভলভ হয়ে পড়ছে। রিসেন্ট একটা আমাদের কলকাতার ঘটনা আছে, যেখানে নিজের পাওয়ার এন্টাইটেল ভেবে যা খুশি তাই করে দিল, এই করে দিল, এই করে দিল, এরকম জিনিস আমরা হতে দেখেছি। এই হচ্ছে সিচুয়েশন। এইটাকে কোনো মানে এমন কিছু আহামরি বিশাল কিছু এরা তুররাম খান কিছু হেভি করে দিচ্ছে, এই ভাবাটা বন্ধ করে দিচ্ছে যে কোনো সেলিব্রিটিকে নিয়ে। সেটা মানে কোনো ফিল্ম স্টার হোক, সেটা কোনো পলিটিশিয়ান হোক, সেটা কোনো যে কোনো ফিল্ডে হতে পারে, বা কোনো বিজনেসম্যানও। আজকাল তো বিজনেসম্যানরাও নিজেদেরকে ওইভাবেই প্রজেক্ট করতে শুরু করে। সবাই সেলিব্রিটি, পলিটিশিয়ানরা সেলিব্রিটি, যারা অ্যাকচুয়ালি থাকে সবাই সেলিব্রিটি। তো সেটাই বলছি, কাউকে খুব এটা সিরিয়াসলি নেওয়া এবং নিজেকে ইনফিরিয়ার ভাবা, তাকে সুপিরিয়ার ভাবা, এটা বন্ধ করে দিন। আপনি এটা একদম গ্যারেন্টিড যে আপনি অনেক বেটার পজিশনে আছেন। ইউ আর লিভিং আ ভেরি হেলদি লাইফ, বি হ্যাপি অ্যাবাউট দ্যাট। নিজেকে আপলিফট করুন, নিজের ফ্যামিলিকে আপলিফট করুন, নিজের স্কিল ডেভেলপ করুন, এইসব নোংরা আবর্জনার দিকে তাকাবেন না। এইটাই আমার বলার আছে। আমি মানে আমি ডিটেলে ঢুকছি না, বাট আমি উপর উপর থেকে আমার যে এক্সপিরিয়েন্স আমি সেটাই বলছি। দেখো, আমাদের যারা অডিয়েন্স আছে মানে দে ক্যান রিড বিটুইন দ্য লাইনস। তো অবশ্যই অরিত্র যেটা বললো যে দেখুন, যে যারা ধরুন ভাবছেন যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটিং ইজ অ্যান অপশন, ইফ ইউ আর গুড অ্যান্ড ইফ ইউ লাইক হ্যাভ ইট হোয়াট ইট টেক্স, সেটা হতে পারে, বাট সাকসেস রেটটা ভীষণ কম, ভীষণ কম, মানে ভীষণই কম। আর আরো একটা বিষয়, এবার আমি শেষে আসবো, এবং এটা সবচেয়ে বার্নিং টপিক, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখান থেকে আমার যেটা সমস্যা, যেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি, যেটা বাঙালিদের ক্ষেত্রে আরো বেশি, সেটা হচ্ছে দেখো এখন যে ন্যারেটিভটা চলছে, যেটা 30 বছর আগেও আমরা দেখেছিলাম অন্য একটা টেকনোলজি নিয়ে, এখন আমরা দেখছি যে সবার মুখে একটাই কথা, এআই আসছে, এআই জব খেয়ে নেবে। আপনারা 30-32 বছর আগে যে কোনো একটা পুরোনো নিউজ পেপার তুলে দেখে নেই, আর্লি 90s গ্লোবালাইজেশনের একটা এসেছিল, এক্স্যাক্টলি এই কথা বলা হতো কম্পিউটারের ক্ষেত্রে। মানুষ এটা বোঝে না যে টেকনোলজি যখন আসে, কিছু পুরোনো জব যেরকম চলে যায়, নতুন জব তৈরিও হয়। আর্লি 90s যে মানে যে ন্যারেটিভটা ছিল যে
কম্পিউটার যে কাজটা 5 জন মানুষ অফিসে বসে করতে পারে খাতায় কলমে, সেই কাজটা কম্পিউটার একা করে দেবে, কথাটা ঠিক। বাট আগে তো ডেটা এন্ট্রি অপারেটরের কাজ ছিল না, আগে তো গ্রাফিক ডিজাইনারের কাজগুলো ছিল না। কিছু পুরনো জব চলে যাচ্ছে, মানে নতুন, মানে টেকনোলজি জিনিসটাই তাই, কিছু নতুন ফিল্ড বন্ধ হয়, কিছু পুরনো ফিল্ড আসে, মানে সরি, কিছু পুরনো ফিল্ড বন্ধ হয়, কিছু নতুন ফিল্ড আসে। এআইও তাই। তোমার কি মনে হয় যে মানুষ এআই নিয়ে এই নেগেটিভিটিটা কেন ছড়াচ্ছে, কেন মানুষ এআই অ্যাডপ্ট করার বদলে? এবং দেখো, আমি মানে 2022-এর ডিসেম্বরে জিপিটি এসেছিল, ঠিক আছে? ইট ওয়াজ পাবলিকলি অ্যাভেলেবল ইন 2022। 2023-তে আই ওয়াজ ইন অ্যামাজন, এবং সেখানে আমাদের একটা এআই আপস্কেলিং হয়, এবং সেখানে একটা খুব দামি কথা বলেছিল, এবং এই নয় যে শুধু ওখানেই বলেছিল, সব জায়গাতেই এটা বলা হয়। সেটা হচ্ছে যে এআই তোমার জব খাবে না, ইওর ল্যাক অফ অ্যাডাপ্টেবিলিটি টু এআই, তুমি এআই ইউজ না করতে পারলে তোমার চাকরি থাকবে। তো এই ভুল ন্যারেটিভটা অরিত্র কেন ছড়াচ্ছে? কারণ, এবং আমরা দেখো আমাদের রাজ্যে তো এটা হয়েছে, একটা সময় কম্পিউটার এই ন্যারেটিভের জন্যই ঢুকতে দেওয়া হয়নি। আজকে অন্য স্টেট, পোস্ট লিবারালাইজেশন, তারা কোথায় চলে গেছে, আমরা কোথায় আছি? উই আর মেকিং দ্য সেম মিস্টেক উইথ দ্য এআই। এটা কেন বারবার করে হচ্ছে, কেন মানুষ অ্যাডপ্ট করতে পারে? দেখো ব্যাপার হচ্ছে, আমাদের রাজ্যে তো আমরা যাদেরকে দেখেছি কথা বলতে, তারা তো হাফ বেক নলেজ নিয়ে কথা বলে। যেরকম আমি একবার এ নিয়ে কথা হচ্ছিল একজনের সাথে, নাম বলবো না, একজন সেও সেলিব্রিটি, সো কল্ড সেলিব্রিটি। তো সে এআই নিয়ে খুব দেখবে প্রচুর ইন্টারভিউ পডকাস্টে বলে থাকে আর কি। তুমি বুঝে গেছো কার কথা বলছি। বুঝেছি, আমার প্রিয় লোক, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, এবার এআই নিয়ে বক্তব্য তো আমাকে বলছে যে তো আমি বলছি, তো তখন দেখবে ইলন মাস্ক একটা স্টেটমেন্ট দিয়েছিল যে তুমি ফিজিক্যাল যে কাজ আছে সেই দিকে বেশি করে এখন যাও। দেখবে একটা পডকাস্টে সে ইলন মাস্ক বলেছিল যে ধরো সাপোজ কার্পেন্টার, ইফ ইউ আর কার্পেন্টার, তোমার জবকে রিপ্লেস করতে পারবে না, এবং এই ফিজিক্যাল জব গুলোর ফিউচারে ডিমান্ড আরো বেড়ে যাবে, যারা এই স্কিলস গুলো জানবে। দেখবে এরকম একটা বক্তব্য রেখেছিল। তা আমি বললাম যে আমি সেম কথাটাই বলেছিলাম যে এই যে সেক্টরস গুলো আছে সেখানে এফেক্টেড হবে না। বলছে কি করে, এই যে গিগ ইকোনমির এক্সাম্পল নিয়ে কথা উঠেছিল, তো তখন বলছে যে কেন ড্রোনে করে এসে যদি খাবারটা ডেলিভার করে দিয়েছে। তুমি জানো তো চায়নাতে অলরেডি এরকম সিস্টেম আছে যে ড্রোন ডেলিভারি, আলিবাবা ওই কোম্পানিগুলো করে। হ্যাঁ হ্যাঁ। তো এবার বলছে যে যদি এটা হয় তো তাহলে কি হবে, মানে তাহলে তো ওই যে ডেলিভারি বয়টা চাকরি চলে যাবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও তো বুঝতে হবে যে দেখো, এই যে ড্রোন ধরো ডেপ্লয় করলে, কিন্তু এই ড্রোনটার তো কিছু অপারেটর হতে হবে। ড্রোনটা তো এমনি এমনি হবে না যে পুরোটাই, মানে এই প্রথমেই তো এই লেভেলে অ্যাডভান্সমেন্ট আসবে না যে ড্রোন, মানে তুমি একটা অর্ডার ডেলিভারি দিলে, সেটা গেল ওদের সিস্টেমে, সেখান থেকে ড্রোনের কাছে ফিড হলো। তো সে এবং এই যে পুরো যেটাকে আমরা বলি হচ্ছে সাপ্লাই চেইন, যেটা যে একটা ওয়্যার হাউস থেকে জিনিসটা রেডি হলো, প্যাক হলো, তোমার পার্টিকুলার মেটেরিয়ালটা, এবং সেটা পুরোটাই অটোমেটিক, এবং ড্রোন সেখানে অ্যাটাচ করছে এবং তারপরে উড়ছে, তোমার অ্যাড্রেসে পৌঁছাচ্ছে, ডেলিভার করছে, আবার নিজের লোকেশনে ফেরত আসছে। এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটা কি অটোমেটিক হতে পারে? মানে এখনই হবে না। ওই প্রথম কথা, ড্রোনের মেইনটেনেন্সের জন্য যতটা কাছাকাছি লোকে ভাবছে যে এআই এই যে বেসিক জব গুলো রিপ্লেস করে দেবে, সেটা মানে তার থেকে আমরা অনেক বেশি দূরে আছি। মানে পিপল অ্যাকচুয়ালি ওভার এস্টিমেট, মানে মানুষ হিউম্যান এলিমেন্টটা, যেটা অরিত্র বলছিল যে একজন অপারেটর লাগবে ড্রোনে, ড্রোন হয়তো করতে পারছে, বাট ইউ নিড আ ড্রোন অপারেটর। সো উই অ্যাকচুয়ালি আন্ডার এস্টিমেট দ্য হিউম্যান এলিমেন্ট ইন দ্য প্রসেস, যে সাপ্লাই চেনের কথাটা। তো আমার বক্তব্য হচ্ছে যে পুরো সাপ্লাই চেনটাই যে অটোমেটেড হয়ে যাবে, ঠিক আছে, এটা এটা পসিবল নয়। মানে এটা আমি তো দেখতে পাচ্ছি না যে একদম যে 5 বছরের মধ্যে এই পুরো সাপ্লাই চেনটাই অটোমেটেড হয়ে যাবে। যে তুমি অর্ডার দিলে সেই অ্যাড্রেসটা ফিড হলো, সেই অ্যাড্রেসে ড্রোনটা অটোমেটিক্যালি ওই কোঅর্ডিনেটস ওর কাছে অটোমেটিক্যালি ফিড হয়ে গেল। মানে এ তো পুরো টার্মিনেটর লেভেলের জিনিসপত্র হচ্ছে, এবং খাবারটা চলে এলো একটা প্ল্যাটফর্মের মধ্যে অটোমেটিক্যালি, তারপরে সেটাকে ও তুললো, বুঝলে তো, দিয়ে নিয়ে চলে এলো, ওই কোঅর্ডিনেটস এ ড্রপ করলো, তারপরে আবার টাকাও নিল, বা পেমেন্ট তুমি ধরো ডিজিটালি করে দিতে ছেড়ে দাও, তারপরে ধরো আবার নিজের লোকেশনে ফেরত এলো, আবার বসলো। এটা পুরোটা অটোমেটিক্যালি হচ্ছে, তুমি জাস্ট ভাবতে পারছো? মানে দিস ক্যান হ্যাপেন অফকোর্স, বাট এটা আমার মনে হয় 15 বছর পরের জিনিস, বা হয়তো 20 বছর পরের জিনিস মাইট বি। এবং আরো একটা জিনিস ধরো, যেটা আমি বলছিলাম অরিত্র, আজ থেকে 40 বছর আগে
কেউ ডেটা এন্ট্রি অপারেটর জবটা শোনেনি, কেউ শোনেনি। নিউ জবস ওয়ার ক্রিয়েটেড আফটার কম্পিউটার কি। আজকে এআই অ্যানোটেশন বা এআই ডেটা ভেরিফিকেশন, এই জবটা 5-6 বছর আগে কেউ শোনেনি, কিন্তু লোকে রোজগার করে। আমার নিজের বন্ধুই আছে এআই অ্যানোটেটর হিসেবে, ভালো মানে ডিসেন্ট স্যালারি পায়। এই জবটার কথা 5 বছর আগে শোনেনি। তো এই যে পরবর্তীকালে দুটোই ন্যারেটিভ আমি শুনি, একটা হচ্ছে 3D প্রিন্টিং ম্যানুফ্যাকচারিং মেরে দেবে, আর একটা হচ্ছে এআই সার্ভিস বেসড জবগুলো মেরে দেবে। অ্যাকচুয়ালি উই আর মানে সেটা হবে, ইন ফিউচার হবে, হয়তো 20 বছর বাদে সেটাই হবে, বাট উই আর অ্যাকচুয়ালি স্টিল ভেরি ফার অ্যাওয়ে ফ্রম। তো এই যে জিনিসটা, না ব্যাপার হচ্ছে ওই যেটা তুমি বললে যে হয়তো সার্ভিস বেসড অ্যাকচুয়ালি কিন্তু এআই আসার পরবর্তীতে ছাঁটাই হচ্ছে, যেটা আমরা আগে প্রথম আমাদের কনভারসেশন শুরু হলো যে সার্ভিস বেসড সেক্টরে মানে আনএমপ্লয়মেন্ট বাড়ছে বিকজ অফ দ্যাট, সেটা সত্যি। কিন্তু ওটা দিয়ে তোমার অন্য জব অপরচুনিটিও ক্রিয়েট হচ্ছে, তোমাকে সেই এটাই খুঁজে বার করতে হবে যে ওটা অন্য কোথায় মানে এ করছে আর কি, মানে ক্রিয়েট করছে অপরচুনিটিটা, যেটাকে তুমি আর কি সেটা নিজের কাজে লাগাতে পারো, এক্সপ্লয়েট করতে পারো সেটা। এক্স্যাক্টলি। ধরুন আমি একটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন আজ থেকে 6-7 বছর আগে, বা ইভেন এখনো হয়তো, এখন কমে এসছে এআই আসার পরে, সেটা হচ্ছে বিপিওস ওয়ার হিউজ। আজ থেকে 6 বছর, 8 বছর, 10 বছর আগে বিপিওস ওয়ার হিউজ। কাস্টমার সার্ভিস, এই জাতীয় জিনিসগুলো, ইনবাউন্ড প্রসেস এন্ড এভরিথিং। এরপরে a lot of it has subsequently been done by AI. এআই চ্যাটবট গুলো এটা করে দেয়। এখন তুমি যে কোনো, আমরা যে অ্যাপ ইউজ করি রিটেল অ্যাপ, সে অ্যামাজন হোক, জোম্যাটো হোক, আর লট অফ ইট ইজ এআই। এই চাকরিগুলো যারা করতো একটা বড় অংশ তাদের ইয়ে হচ্ছে। at the other hand, AI data annotation was not a job 5 years back. Now it's a legitimate job, যেখান থেকে লোকে একটা ডিসেন্ট স্যালারি রোজগার করছে। এবং আমি একটা বন্ধুকে চিনি যে এক্স্যাক্টলি যার সাথে সেটাই হয়েছে, যে মানে আগে সে একটা বিপিওতে ছিল অ্যাজ আ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, তারপরে এআই আসার পরে দেয়ার ওয়্যার লে অফস এন্ড স্টাফ লাইক দ্যাট, এবং তারপরে সে এখন এআই অ্যানোটেটর হিসেবে কাজ করছে, এবং হি ইজ আর্নিং মোর দ্যান হি ইউজ টু ইন এ বিপিও। ঠিক আছে, তো নতুন জবস কিন্তু অরিত্র ক্রিয়েট হচ্ছে। আমার মনে হয় লোকে না একটা দিক শুধু দেখে, এবং একটা দিক দেখে বলে এই যে আমি অ্যাডপ্ট করবো, আমি এআইটা শিখবো। প্রচুর লোকে অরিত্র এখনো মানে এআইটাকে গুগলের মতো ইউজ, প্রচুর লোকে দে জাস্ট ইউজ ইট লাইক আ গুগল। যে এবং আরো একটা জিনিস যে, এবং এটা আমি মানে বলে দিতে চাই, যে লোকেরা চ্যাট জিপিটির বাইরে কিছু জানেও না। চ্যাট জিপিটি, গ্রক, জেমিনাই, আমি একটা নোটবুক এলএম ইউজ করবো, আমি একটা কমেট ইউজ করবো, পারপ্লেক্সিটি ইউজ করবো, চাইনিজ যে ইয়েগুলো আছে ডিপসিক, সেগুলো ইউজ করবো। কত কিছু করা যায় অটোমেট, মানে পিপল মানে ওই চ্যাট জিপিটি দিয়ে আমার গুগলের কাজগুলো আরো স্মুথলি হয়ে যাচ্ছে। পিপল জাস্ট স্টপ এট দ্যাট। তো এটা না কোথাও গিয়ে একটা ল্যাক অফ অ্যাডাপ্টেবিলিটি। ধরো তুমি আজকে একটা ইন্টারভিউতে গিয়ে 2026 সালে বলছো, তোমাকে এআই জিজ্ঞাসা করা হলো, and all you can say is চ্যাট জিপিটি, দেন তোমার তো অলরেডি সেখানে ইমপ্রেশনটা অর্ধেক হয়ে গেল, তাই না? এই জিনিসটাই মানে মানুষ কেন আমি জানি না যে এই অ্যাডাপ্টেবিলিটি দুটো সাইড 360 ডিগ্রি দেখতে পারে। সেটা তাই। তো এটাই আর কি, আমি যাদেরকে আমার চ্যানেল অনেক, এবং এটা অরিত্রর ক্ষেত্রেও প্রযোজ্য, যে অনেক ইয়াং দেখেন এবং অনেক ইয়াং ছেলেপুলে দেখেন, এবং আমি লাইভ এই যে রেসপন্সটার কথা তুমি বলছো না, যে একটা মানে সমাজ মানে নেগেটিভ ওয়েতে ব্যাপারটাকে পারসিভ করছে, তাহলে তো তুমি বলবে কি বলবে বলো, হলিউডেও তো তুমি দেখবে যে প্রচুর রাইটার্স থেকে শুরু করে ডিরেক্টর থেকে তারা স্ট্রাইক করছে যে এআই ইমপ্লিমেন্টেশন ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে না করতে। তুমি নিশ্চয়ই জানো সেটা, তো সেটাও তো হচ্ছে। মানে দেখো সেটাও হচ্ছে, বাট দেখো অরিত্র, একটা এটার মধ্যে একটা ফাইন লাইন আছে, ঠিক আছে? কেন আমি বলছি, এবং আমি জানতে চাই, মানে আমি এখানে কোনো জাজমেন্ট পাস করছি না, আমি তোমার থেকে জানতে চাই। ধরো তুমি একটা কাস্টমার সার্ভিসের 10 জন এজেন্ট তোমার চাকরি মানে স্যালারি দিয়ে রাখার থেকে একটা এআই চ্যাটবট অনেক বেশি এফিশিয়েন্ট, এন্ড ইট কস্টস ইউ ফার ফার লেস। তুমি সেটাকে চ্যাটবট দিয়ে রিপ্লেস করলে, ফ্রম আ বিজনেস পয়েন্ট অফ ভিউ দ্যাট মেক্স সেন্স। সেটার কি নৈতিকতা আছে 10 জনের লে অফ, আমি সেসবে যাচ্ছি, ঠিক আছে? বাট সে যেই 10 জন যে কাজটা করতো, সেটা কোনো এক্সক্লুসিভ কিছু নয়, সেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি নয়। এবার ধরো তুমি আজকে চ্যাট জিপিটি কে গিয়ে বললে যে আমাকে একটা হিচককিয়ান থ্রিলার লিখে দিতে, সে লিখে দিচ্ছে, বা একটা ইমতিয়াজ আলীর মতো একটা ইন্ট্রোস্পেক্টিভ
ড্রামা লিখে দিতে, সে লিখে দিচ্ছে, বা একটা ডেভিড ফিঞ্চারের মতো একটা মানে একটা একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার লিখে দিতে সে লিখে দিচ্ছে। সেগুলো তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি, দেয়ার ইজ এক্সক্লুসিভিটি টু দ্যাট, রাইট? আমরা একটা সিনেমার শর্ট দেখলে আমরা হিচককিয়ানটাকে একটা জনরার মতো করে বলি, এটা একটা হিচককিয়ান থ্রিলার। ইট ইজ অ্যান ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্রিয়েটেড বাই আ স্পেসিফিক পারসন, একটা কাস্টমার সার্ভিস সেটা নয়, ইটস আ জেনারেল থিং। তো তোমার কি মনে হয় এই যে এআই এসে এই এক্সক্লুসিভিটিটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি নষ্ট করে দিচ্ছে, এটাতে তোমার কি মনে হয়? মানে আমি নট পাসিং আ জাজমেন্ট, আমি তোমার থেকে জানতে চাই তুমি মানে আর্গুমেন্টটার কোন দিকে, এটা ফেয়ার না এটা আনফেয়ার? না, কিন্তু আমার এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, যে ধরো মানে আমি কথা আমরা এই যে ফিল্ম নিয়ে আলোচনা করতে থাকি, যে ধরো আকিরা কুরোসাওয়া যখন ইয়োজিম্বো বানিয়েছিল, সেটা দেখে তো সার্জিও লিওন তো ফিস্টফুল অফ ডলার্স বানিয়ে দিয়েছিল, তো ইট ওয়াজ এ ডাইরেক্ট কপি। তো তাহলে এবং আকিরা কুরোসাওয়া পরে কেসও করেছিল। আমার বক্তব্য হচ্ছে যে এবং তুমি দেখবে যে ইয়োজিম্বোর ফরম্যাটটা নিয়ে তারপরে ইট ইজ এ জনরা, মানে ওটা একটা জনারই হয়ে গেছে। হ্যাঁ, যে একটা লোক যাচ্ছে, দুটো গ্যাং এর মধ্যে লড়াই করাচ্ছে, 100 ছবি হয়েছে, তো তাহলে সেখানেও তো একটা টেমপ্লেট হয়েই ব্যাপারটাকে কপি করছে। তো সেটা যদি জিপিটি করে দিচ্ছে, তাহলে আর কি ব্যাপারটার মধ্যে মানে প্রবলেম কোথায়? প্রথম কথা যেটা সিনেমার ক্ষেত্রে যেটা আমার মনে হয়, যে ধরো তুমি কপি করে দেবে, ঠিক আছে, ধরো তুমি কপি করে, আমি কিন্তু শুধুমাত্র সিনেমার কথা বলছি না, আমি এনি কাইন্ড অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ধরো একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, একটা ধরো মিউজিক্যাল পিস, সব আমি এভরি ফর্ম অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলছি। হ্যাঁ, না আমি কিন্তু কি বলতে চাইছি বলতো, যে তুমি কপি করলেও তুমি অরিজিনালটার এসেন্সটাকে ধরতে পারবে না, মানে ওই যে হিউম্যান টাচটা, যেটা এসেন্স আছে, ওইটাকে তুমি কিছুতেই, ওই একটা এনার্জি, সেই এনার্জিটা তুমি ইনফিউজ করতে পারবে না। মানে তুমি যদি স্ট্রেট আউট কপি করো, তুমি দেখবে ওই জন্য না প্রচুর দেখো না রিমেক ছবি কেন ভালো হয় না, মানে অরিজিনাল ছবিটার মতো হয় না, তার কারণ তো এটাই যে তুমি তো ফ্রেম বাই ফ্রেম দেখে দেখে কপি করছো। আমি না 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 অরিত্র, তুমি তোমার দিকটা ঠিক, আমার কোয়েশ্চেনটা না ঠিক সেটা নয়। ধরো তুমি আজকে একটা স্ক্রিন প্লে লেখো, ঠিক আছে, তোমার একটা ব্যক্তিগত স্টাইল আছে যেটা তুমি বহু বছর ধরে সিনেমা ভালোবাসো, সিনেমা দেখেছো, তোমার সিনেমা তুমি নিজে ইউ ওয়ার্ক অন ইউর সেলফ, সেখান থেকে তোমার সেই স্কিলটা তৈরি হয়েছে, ঠিক আছে। আজকে ধরো তোমার পপুলারিটিটা বা তোমার যে ওয়ার্কের ডেটাবেসটা সেটা নেটে এতটাই তৈরি হয়ে গেল, মেবি 5 ইয়ার্স ফ্রম নাও, 10 ইয়ার্স ফ্রম নাও, যে যেখান থেকে তোমার ওয়ার্ক অ্যানালিসিস করে জিপিটি একটা প্যাটার্ন বার করতে পারবে, বা জেমিনি বা গ্রক একটা প্যাটার্ন বার করতে পারে। ভালো করে কোয়েশ্চেনটা শুনবে অরিত্র, সে যদি এখন বলে একটা অরিত্র ব্যানার্জির মতো স্ক্রিন প্লে লিখে দাও, তখন না, ও তো এক্সিস্টিং জিনিসগুলো নিয়ে ধরো করে দিল, প্লট পয়েন্টস ধরো যা ব্যবহার করা সব করে দিল, আমি বলছি তো সেটা সবই করে দিতে পারবে, কিন্তু স্টিল ইট ওয়ন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ পার্সোনাল টাচ টু ইট। যেটা আমি বললাম না, যে তুমি দেখবে কিছু সিনেমা হয় কি ফ্রেম বাই ফ্রেম রিমেক করে, একই জিনিস শুট করছে, সব সেম। আমি তোমাকে আজকেই ট্রেলার বেরিয়েছি, এক দিন বলে একটা ছবি আসছে, একটা হিন্দি ছবি, আমির খানের ছেলে আছে, দ্যাট ইজ আ রিমেক অফ সো দ্যাট ইজ আ রিমেক অফ আ থাই ফিল্ম হুইচ ইজ কল্ড ওয়ান ডে। তুমি ওয়ান ডে ট্রেলারটা গিয়ে দেখো, ওখানে তুমি লিড পেয়ারের মধ্যে কেমিস্ট্রিটা দেখো, এন্ড তুমি এখানে সাই পল্লবী আর জুনায়েদ খানের মধ্যে কেমিস্ট্রিটা দেখো, তুমি দেখো ওরা লোকেশন অফ দি সেম চুজ করেছে, কিন্তু ওই কেমিস্ট্রিটা বা যে ম্যাজিকটা আনতে পারছে না। আমি বলছি যে সেটাই, যে কি হচ্ছে যখন তুমি নিজে থেকে ক্রিয়েট করছো, জিপিটি কি করবে, তোমাদের পুরো কপি করে দেবে। কপি করলেও তুমি দেখবে আর্টিস্টিক ব্যাপারে একটা মানুষের পার্সোনাল টাচ থাকে, যেটা যেটা কিছুতেই ও আনতে পারবে না, ওই হিউম্যান ব্যাপারটা। এবার এবার এটা আলাদা ডিবেট, যে ধরো এখন ওটিটি প্ল্যাটফর্মে কেউ ওই আলাদা দেখবে দারুণ সিনেমা, মানে ওটিটি প্ল্যাটফর্ম থেকে প্রচুর অ্যাভারেজ ছবি আনতে থাকে, সেটা বিদেশেও এখানেও, কারণ তারা চাইছে যে ডুম স্ক্রলিং জেনারেশন, তারা ভাই কোয়ালিটি দেখছে না, তারা জাস্ট করে যাচ্ছে। তো তাদেরকে তুমি সেই ক্ষেত্রে চ্যাট জিপিটি দিয়ে যদি ছবি বানাও, কোনো প্রবলেম নেই, কারণ তারা তো কোয়ালিটি বিচারই করছে না, তারা জাস্ট একটা গল্প জাস্ট রান টাইমের জন্য দেখতে চায়, সেকেন্ড ভিউইং এক্সপিরিয়েন্স হিসাবে, মানে একটা কিছু ফোনে করতে করতে ওটা চলছে, বুঝতে পারলে তো? সেই ক্ষেত্রে তুমি করতে পারো, কিন্তু যখনই তোমার একটা পার্সোনাল টাচ দরকার পড়বে, যে সিনেমাটা আলাদা করে তুমি এক্সপিরিয়েন্স করতে চাও, তার ধরো একটা গান, তার লিরিক্স, সেইটার ক্ষেত্রে আমার মনে হয় হিউম্যান টাচটা দরকার, যেটা আমার মনে হয় এটা।
যে হিউম্যান টাচটা আনতে পারবে না ওই ফিলিংটা, এটা আমি মনে করি। আই মে বি রং। না না, আবার এটা এটা কিন্তু কোনো জাজমেন্টে যাচ্ছি না আমরা, এটা দেখো মানুষের পার্সপেক্টিভ আলাদা হবে। আমি তোমাকে একটা খুব ইন্টারেস্টিং কথা বলছি, তুমি একটা দিক যেরকম আছে, ধরো এটা আমরা জানি হলিউডের রাইটারদের সাথে প্রবলেম হচ্ছে যেহেতু সো মাচ এআই হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড। অপরদিকে আমি অনুপম রায় তার একটা তুমি দেখবে ওই রুজো ব্রাদার্স বলেছিল যে এআই ইউজ করে ওরা করবে, লিখবে, ঠিক আছে? রুজো ব্রাদার্স, তুমি রুজো ব্রাদার্স এর রিসেন্টলি সব কাজ দেখো যেগুলো ওটিটি প্ল্যাটফর্মে এসছে, ব্লাফ থেকে শুরু করে তার আগে নেটফ্লিক্স একটা কি করলো ক্রিস প্যাটকে নিয়ে, তুমি কোয়ালিটি দেখো, একটা স্ট্যান্ডার্ড সিনেমা হচ্ছে না। কারণ সেদিক থেকে যাচ্ছি, আমি আরো একটা দিকে যাচ্ছি, যে একদিকে এরা আছে যে যারা অ্যান্টি এআই, ঠিক আছে, যারা মনে করছে যে এআই ইন্টেলেকচুয়াল প্রপার্টির একটা থ্রেড। আবার আরেকদিকে রুসো ব্রাদার্স এর মতো, তারা সে কোয়ালিটি যাই হোক সেটা অন্য বিষয়, তারা কিন্তু অনেক বেশি এআই অ্যাডপ্টেবল। আমি অনুপম রায়ের একটা ইন্টারভিউ দেখছিলাম, যে প্ল্যাটফর্মটা তুমিও দিয়েছিলে ইন্টারভিউ, সেটা হচ্ছে সন্দেশ টিভি। তো সন্দেশ টিভিতে অনুপম রায় খুব ম্যাচিওর একটা কথা আমার বলেছিলেন মনে আছে, যে মানে রাইটারদের তো রাইটার্স ব্লক চলে, তো অনেক সময় তিনি হয়তো গান লিখছেন, হয়তো একটা শব্দ মানে লাগসই হচ্ছে না, এবং তার জন্য হয়তো মানে তিনি বসেই আছেন, মানে কাইন্ড অফ রাইটার্স ব্লকের মতো, রাত্রে ঘুমাচ্ছে না, ভেবেই যাচ্ছে। তো তিনি যে কথাটা বলেছিলেন, মানে আমার খুব ম্যাচিওর কথা লাগলো, যে আমি আজকে এআই করে এটার পরে কি কি শব্দ বুঝতে পারে সেটা আমি করে নিতে পারবো, আই ক্যান জিপিটি দেয়। এই কথাটা, আরে এই কথাটা তুমি বলছো, অনুপম রায় বলেছে। অনিরুদ্ধ আছে না, অনিরুদ্ধ তো একটা কি সিনেমার গান করেছিল, সেই গানটা পুরোটা এআই দিয়ে লিখিয়েছে। ও নিজে বলেই দিয়েছে যে আমি প্রথমে 2 লাইন আমার মাথায় এসেছিল, আমি 2 লাইন এআই কে দিয়ে বলেছি, বাকি লাইনস গুলো কি হতে পারে এআই আমাকে লিখে দিয়েছেন, দেন ওই লিরিক্সটা নিয়ে রিসেন্টলি 1 বছর আগেকার ঘটনা, আর ও পাবলিকলি বলেওছে যে আমি এটা এআই দিয়েই করেছি। হ্যাঁ মানে যদি আমি যেহেতু সাউথ পপ কালচারের সাথে অতটা পরিচিত নই, এবার দেখো তো আমরা সেমই কথা, যে অনুপম রায় বলছেন যে আমি এই ওয়ার্ডটা আমাকে বসিয়ে, আমি যদি রাত্রিবেলা আমাকে এআই ঘুমাতে সাহায্য করে, আমার যদি সেই রাইটার ব্লকটা, সেই স্ট্রেসটা না থাকে, তাহলে এআই আমি কেন অ্যাডপ্ট করবো না? আমার যেটা আমার শুনে মনে হলো ইটস আ ভেরি ম্যাচিওরিটি, মানে আমরা বড্ড বেশি জাজমেন্টাল হয়ে যাই, যে না এটা পিওর আর্ট, এটা জিপিটি, এটা অমুক, মানে ইটস আ ভেরি প্র্যাকটিক্যাল টেক। বাট অরিত্র মানে ধরো এই যে এআইটা আসছে, এরপরে কি ধরো ডিস্ট্যান্ট ফিউচারে 30-40 বছর বাদে অ্যাকচুয়ালিতে অরিজিনাল বলে আর কিছু কি থাকবে? অরিজিনাল বলে কি এখনো কিছু আছে? অরিজিনাল বলে কি এখনো কিছু আছে? সেটাও একটা জিনিসটা ইভলভই করে ওইভাবে, যে 4টে জিনিসের মিক্সচার হয়ে একটা নতুন জিনিস বেরোয়, আবার সেই জিনিসটা থেকে আরো 2টো জিনিস বেরোয়, ওইভাবেই তো আসে। হ্যাঁ, absolutely, imitation is probably the biggest part of art, right? তো যাই হোক, আমাদের মতামত আমরা জানালাম, আমরা লাস্টের দিকে একটু ডাইগ্রেস করে গেলাম, যেহেতু সিনেমা ভালোবাসি এবং আর্ট এআই এগুলো চলেই আসে, চাকরির কথা হচ্ছিল। বাট দেখুন, আমার যেটা মনে হয় যেটা অরিত্রও ব্যাপার, সেটা হচ্ছে যে এআই at the end of the day, just like computer before that, it is how you adopt. কারণ আপনি তো টেকনোলজি ঠেকাতে পারবেন না। আপনি এআই, মনে হচ্ছে আপনার এআই সমাজের ক্ষতি করছে, চাকরি খেয়ে নিচ্ছে, আপনি এআই ইউজ করলেন না, আপনার বাকি 9 জন আপনার সারাউন্ডিং এ ইউজ করে তারা আপনার থেকে এগিয়ে যাবে, তাই না? তো ইউ ক্যান নট ফাইট উইথ দ্য টেকনোলজি। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যাডপ্ট করতে পারেন, এবং আমি এটাই বলবো যে এআই চাকরি খেয়ে নিচ্ছে এটা না ভেবে, ঠিক যেরকম কম্পিউটার আসার পরে অনেক নতুন জব তৈরি হয়েছিল, অনেক জব, যেটা অরিত্র বললো, যে ম্যানুয়াল ওয়ার্কের যেটা জব, এআই তো একটা ওয়েল্ডিং করতে পারবে না, এআই কার্পেন্ট্রি করতে পারবে। তো সেই দিকগুলোতে আমার মনে হয় ফোকাস করাটা খুব দরকার, এবং এআই প্রফেশন খেয়ে নিচ্ছে বলাটা ভুল। এআই ইজ চেঞ্জিং দ্য প্রফেশন ল্যান্ডস্কেপ, এ বিষয়ে কোনোই সন্দেহ নেই। সার্ভিস সেক্টর খুবই বাজে হিট করা, যেটা আমরা শুরু করলাম, বাট সেটা কিন্তু মানে সেটাই এন্ড নয়, মানে ইউ নিড টু অ্যাডপ্ট টু ইট। এবং আমি বলবো যে এআই জিনিসটাকে না, এটা যেহেতু আমি নিজে এআই এর ফিল্ডে আছি, যে ডোন্ট জাস্ট ইউজ এআই ফর ইউর ফান, যে কথা বলছি এই করছি, বি গুড অ্যাট ইট। আমি একটা উদাহরণ দিয়ে, এই উদাহরণটা দিয়ে আমি শেষ করবো। আমরা যখন ফার্স্টে ফোন এসেছিল, এগেন নিউ টেকনোলজি, তখন লোকে ফোন কিসের জন্য ইউজ করে?
শুধুমাত্র টেক্সট আর ফোন, জাস্ট ফর দ্য কমিউনিকেশন। দেন পিপল স্টার্টেড টেকিং ফটোজ উইথ ইট। পুরো ফোন দিয়ে সিনেমা হয়েছে। অন্যান্য ইন্টারনেট আসার পরে একটা নতুন অ্যাভিনিউ খুলেছে। পিপল আর্ন মানি থ্রু ফোন। ফোন দিয়ে লোকে কন্টেন্ট বানাচ্ছে। আমরা যে পডকাস্টটা রেকর্ড করছি, আমি অডিত্র জানি না, আমি ফোনেই রেকর্ড করছি। আমি তো মনে এই যে করছি ফোনেই করছো, এই যে এফিসিয়েন্সিটা, ইউ নিড টু গেট গুড অ্যাট সামথিং। তো সেই জিনিসটা কিন্তু দরকার। তাহলে কিন্তু আরো চারটে দরজা যেরকম বন্ধ হচ্ছে, যেরকম এআই এর জন্য প্রচুর জব চলে যাচ্ছে, চারটে দরজা কিন্তু খুলবে। তো আপনাদের সেটা দরকার যে আর ইউ এফিসিয়েন্ট এনাফ, যে নতুন যখন কিছু আসবে সেটাতে আপনি আসবে কেন, এসে গেছেও, তো সেটাতে আপনি কোয়ালিফাইড কিনা। তো আমাদের এটাই মনে হলো যে বলার অর্থ। তুমি কি শেষে আর কিছু বলবে, আর কিছু অ্যাড করবে? না, আমার মনে হয় আমরা সবই কভার করে নিয়েছি, এখানে আজকে শেষ করি। তো আবার হ্যাঁ, নতুন topic এটা নিয়ে- আমাদের অন্যান্য যা পডকাস্ট হয়, এটা বেশ সিরিয়াস একটা আলোচনাই হলো। আমাদের পডকাস্ট যেরকম হয়, জিও পলিটিক্স একটু মজা করলাম, সিনেমা নিয়ে কথা বললাম, তার থেকে আলাদা। বাট আই থিঙ্ক ইট ওয়াজ আ ভেরি গুড ডিসকাশন। অরিত্র প্রচুর ইনসাইটস দিল, আই অলসো চিপড ইন উইথ মাই 2 সেন্টস। এবং আমার মনে হয় যদি কিছু মানুষের এটা শুনে যদি কিছু হলেও একটু তাদের চিন্তা ভাবনাটা চেঞ্জ হয়, সেটা অবশ্যই ইটস আ গ্রেট থিং। আর এরকম পডকাস্ট দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর অরিত্রস জ্ঞান সবাই চেনেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।